সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক ফ্রন্টলাইনে। দর্শক মণ্ডলী, আমাদের আজকের অতিথিদের সঙ্গে আমরা পরিচিত হব, তারপর আমরা মূল আলোচনায় যাব। আমাদের আজকের আলোচনার বিষয় সংকটে দেশ, সংকটে গণতন্ত্র। আর এই বিষয়ে আমরা বক্তব্য শুনব নাগরিক ঐক্যের আহ্বায়ক, রাজনৈতিক পর্যবেক্ষক মাহমুদুর রহমান মান্না আমাদের সঙ্গে রয়েছেন। এরপরে আছেন সৌম্য রেজাউল করিম, আমার বায়ে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। রেজাউল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এরপরে এখানে আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক। আশরাফ কায়সারকে আপনারা সবাই চেনেন। এরপরে আছেন একজন নতুন মুখ, বিশেষ করে এই শোতে, ববি হাজ্জাজ, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, এবং আরেকটা পরিচয় আছে, তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির লেকচারার। স্বাগত জানাচ্ছি ববি আপনাকে। এই চারজনের বিষয়ে, আর যেটা দর্শক মণ্ডলী, অনুষ্ঠানে আসার আগেই মাহমুদুর রহমান মান্না বলছিলেন, বিষয়টা শুনেই বললেন যে কিসের সংকট? আপনি কি আসলে সংকট দেখেন না? দেশ জাতি মহাসংকট, এখানে মধ্যস্থতা করার জন্য জাতিসংঘ পর্যন্ত এসে গেছে, আপনি সংকট দেখছেন না মাহমুদুর রহমান মান্না? এটা তো আপনার কাছ থেকে শুনবো। মানে যখন বলেছি তখন এটা রসিকতা করে বলেছি। ও, রসিকতা? আচ্ছা আচ্ছা। আর এখন আপনার যদি রসিকতার বলেন সময়ও আছে। এই দেশের যা অবস্থা, তাতে কি রসিকতাও আছে? আপনি চিন্তা করতে পারেন যে দেশের কনস্টিটিউশনে স্পষ্ট করে লেখা আছে যে প্রেসিডেন্টের কাছে জমা দেবার জন্য প্রধানমন্ত্রীর কাছে যদি মন্ত্রীরা পদত্যাগপত্র দেন, তাহলে ওই পদ শূন্য বলে বিবেচিত হবে। এটা শূন্য হয় না। আচ্ছা, এটা কি আপনি কি বলবেন? আচ্ছা। একইভাবে মনে করেন ঘোষণা করেছে যে আমার মন্ত্রীরা পদত্যাগ করবেন, তারপরে প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছেন যে আমরা দেখা করার সময় চাই। প্রধানমন্ত্রীর সময় নেই, ছুটির দিন তো দিতে পারলেন না। ছুটি এতই মনে হচ্ছে ওয়েস্টার্ন হলিডে চলছে আমাদের দেশে, এত বড় ইয়ের মধ্যে সময় দিতে পারেন নাই। আগামীকালকে সময় দিতে পারেন। শেষ পর্যন্ত আমি জানি না ওই কারণেই কি না, কারণ এগুলো সব তো বোঝা যায় না। জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে শেষ পর্যন্ত রাষ্ট্রপতির কাছে তারা পদত্যাগপত্র পেশ করবেন। মানে এমনিতেই তো আমাদের লজ্জা পাওয়া উচিত। সরকারি দল বলেন, যারা পদত্যাগপত্র দিতে এসেছেন তাদের কথা বলেন, আমাদের কথা বলেন। কত বড় সংকট যে আপনি 40টা রেজিস্টার্ড পার্টির মধ্যে মাত্র 15টা জমা দিয়েছে। সেই 15টার মধ্যে ভাগাভাগি করে একটা অপোজিশন তৈরি করেছেন। সেই অপোজিশন বলছে আমার উপরে চাপ প্রয়োগ করার মধ্যে জোর করা হতে পারে। আমি 4টা পিস্তল রেখেছি, সেটা দেখিয়েছে লোডেড, আমি এরকম করে আবার ধরেছি, এর মধ্যে গুলি করে মারা যাব। আর কি রসিকতা হতে পারে? মানে এর চাইতে নির্দয় রসিকতা দুনিয়ার কথা হয়েছে কিনা আমার সন্দেহ আছে। যে একজন প্রাক্তন প্রেসিডেন্ট যিনি 9 বছর ছিলেন, তিনি বলছেন আমি ভেরি ইনসিকিউর, যে কোনো সময় আমাকে আত্মহত্যা করতে হতে পারে। তারপরে আবার ক্ষমতাসীন দল তাদের বর্ধিত সভা বা সেন্টার মিটিং করে বলেছে যাই কিছু হোক না কেন নির্বাচন হবেই, আমাদেরকে সংবিধান সমুন্নত রাখতে হবে। তো এর চাইতে গণতন্ত্রপ্রেমী মানুষ পাবেন কোথায়? যত যাই হোক, একজন প্রাক্তন প্রেসিডেন্ট গুলি করে সুইসাইড করলেও সংবিধান সমুন্নত রাখার জন্য রীতিমতো মাঠে নেমে গেছেন, কথাবার্তা বলা হচ্ছে। আর এদিক দিয়ে যদি দেখেন, আমাদের দেশের ইকোনমির সবচেয়ে বড় পাইপলাইন, সবচেয়ে সিকিউরড পাইপলাইন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এবং যেটাকে আমরা আমাদের লাইফ লাইন বলে ইকোনমির, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ইজ অলমোস্ট ক্লোজড। কোনো আপনার এক্সপোর্ট মাল যেতে পারছে না, ইম্পোর্টের মাল আসতে পারছে না। এবং এই গার্মেন্টস ব্যবসায়ীরা মানববন্ধন করে বলছেন যে আমরা কোনো ট্যাক্স দেব না, আমরা ধর্ণা দেব বা আমরা ঘেরাও করব প্রধানমন্ত্রীর অফিস, আমাদেরকে বাঁচাতে হবে ইত্যাদি। কী কী বলেছে সব টেলিভিশনে দেখিয়েছে। আপনার অর্থনৈতিক ক্রিপল হয়ে গেছে, পলিটিক্সের ফিউচার নাই, এই নির্বাচন হবে কি হবে না, হতে পারবে কি না, কীরকম করবে সেটা জানা যায়নি। আর মানে ছাত্রদের কথা যদি বলেন, দিনের পর দিন ধর্মঘট। এখন শুক্রবার, মানে আগে ছিল কি যে সপ্তাহে 6 দিন ক্লাস চলতো, একটা শুক্রবার ছুটি থাকতো। এখন সপ্তাহে 6 দিন ছুটি থাকে, শুধু শুক্রবার ক্লাস, একদিন খেলা। মানে কি রকম তো সংকট! আর কি মানে কোন সংকট? মানে আপনি স্বীকার করছেন যে সংকট আছে। কোন সংকটের কথা বলবেন? যাই আপনাকে চাচ্ছি রাজাল ভাই, আপনি নিশ্চয়ই শুনলেন মাহমুদুর রহমান মান্নার বক্তব্য। আসলে দেশটা এইভাবেই চলছে আসলে। এর মধ্যে 3 দিনের মানে শোকে আমরা আছি। নেলসন ম্যান্ডেলার জন্য আমরা শোক পালন করছি। তো নেলসন ম্যান্ডেলার যে আদর্শ ছিল, সেই আদর্শ কি আমরা আসলে বাংলাদেশে বাস্তবায়ন করেছি কখনো, বা কোথাও করব? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। মান্না ভাই এমনি সবসময় ভালোভাবে কথা বলেন। তার কথা বলার যে মুনশিয়ানা, চমৎকারিত্ব, এটা তো মুগ্ধ হয়ে আমরা সবাই শুনি। আজকে যে প্রসঙ্গে মান্না ভাই কথা বলছেন, তার অনেকগুলো বিষয়ের সঙ্গে আমি পরিপূর্ণভাবে একমত। সর্বশেষ আপনি যেটা বললেন মতি ভাই, যে ইতিহাসের একটা বর্ণাঢ্য অবস্থান, যাকে নিয়ে সবাই শ্রদ্ধার জায়গা, যাকে অনুসরণ করার জায়গা, নেলসন ম্যান্ডেলা অহিংস রাজনীতিতে বিশ্বাস করতেন এবং সকলকে নিয়ে রাজনীতিতে বিশ্বাস করতেন।
তার এই মহাপ্রয়াণের পরে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালিত হচ্ছে, কিন্তু তাকে শ্রদ্ধা জানাবার জন্য কিন্তু আমরা সহিংস রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারছি না। আজকেও কিন্তু মাওয়া ফেরিঘাটের কাছে একটা বাস, বন্ধ করে রাখা বাস পুড়িয়ে তার ভিতরে একজন বাসের শ্রমিককে নিষ্ঠুরভাবে পোড়ানো হয়েছে। এই যে অবস্থাটা, আমরা আমাদের দেশের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয়ভাবে শোক দিবসের কথা বলছেন, বিরোধী দলও শোক দিবসের কথা শোক প্রকাশ করেছেন, কিন্তু তাকে সত্যি সত্যি শ্রদ্ধা জানাবার জন্য একটা দিনের জন্য সহিংস রাজনীতির বাইরে কিন্তু আমরা আসছি না। ফলে আপনি যেটা বলছেন যে তাকে আমরা অনুসরণ করছি কিনা, শ্রদ্ধা জানাচ্ছি কিনা, কৃতকর্মের মধ্য দিয়ে তা মনে হয় না। এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে বিপন্ন রাজনীতির বিভৎস দৃশ্য আমরা প্রতিনিয়ত দেখছি। আজকে মতি ভাই আপনার এখানে আসার পূর্বে একটা ক্লিনিকের সামনে দেখলাম বড় একটা কাপড়ে ব্যানার দেওয়া হয়েছে যে এখানে আগুনে পোড়ানো রোগীর চিকিৎসা করা হয়। অর্থাৎ আগুনে পোড়ানো বিষয়টাকে প্রাইভেট চিকিৎসা সেক্টর এমনভাবে নিয়েছেন যে প্রতিনিয়ত তো পূর্বে আমরাও চিকিৎসা করে আপনারা আসেন। এটা সভ্যতাকে কিভাবে বিদ্রূপ করছে, সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে আপনার অনুষ্ঠানে বসে আমার মনে হচ্ছে যে অ্যাজ এ হোল দেশটা বিপন্ন না, গণতন্ত্র সংকটে পড়েছে তাও আমার মনে হয় না। আমার মনে হয় রাজনীতি সংকটে পড়ার কারণেই আমাদের অনেক ত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র, অনেক ত্যাগের মধ্য দিয়ে অর্জিত দেশটাকে আমরা সংকটের দিকে ঠেলে দেওয়ার একটা অপচেষ্টায় লিপ্ত হয়েছি। এটার দায় দায়িত্ব যারা এই ভয়াবহ ঘটনা সৃষ্টি করছেন অ্যাজ এ হোল তাদের সকলকে নিতে হবে। জি, অনেক ধন্যবাদ। আশরাফ কায়সার। আমার মনে হয় যে আপনি যদিও বলছিলেন সংকটে দেশ অথবা গণতন্ত্র, কিন্তু এখানে গণতন্ত্র আছে কি না অথবা রাজনীতি আছে কি না এই নিয়েই মৌলিক প্রশ্ন উঠতে পারে। কেননা আপনি দেখুন, বাংলাদেশের মানুষ রাজনীতি পছন্দ করেন, আমাদের দেশের মানুষ রাজনীতিকে নেশার মতো করে ভালোবাসেন। ৩৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই নির্বাচনে ইতিমধ্যে বিজয়ী হয়েছেন। এই তথ্যটি যদি আপনি দেশের কোথাও বলেন অথবা বিদেশে কোথাও বলেন, তাইলে এই নির্বাচনের অসারতা, এই নির্বাচনের বেহুদা নির্বাচনের যে স্বরূপ, সেটি বলতে আর আপনাকে দ্বিতীয় শব্দ ব্যয় করতে হবে না। তার মানে হচ্ছে এটি একদলীয় নির্বাচনের নামেও একটি প্রহসন হতে যাচ্ছে। সেখানে তো অন্য দল নাই, এমনকি বহুমতের দলগুলো তো নাই। প্রধান বিরোধী দল এই নির্বাচনে আনার ক্ষেত্রে আমরা কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সরকারের তেমন কোনো উদ্যোগ দেখছি না। যদিও বিচ্ছিন্ন মন্তব্য শুনতে পাচ্ছি যে তার পর্দার আড়ালে আলোচনা হচ্ছে, কিন্তু যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশে নষ্ট রাজনীতির প্রতিভূ জেনারেল এরশাদকে নিয়ে কত ধরনের তৎপরতা চলতে পারে। তার দল ভাঙার তৎপরতা, তার আত্মহত্যার তৎপরতা, তাকে আবার মন্ত্রীদের পদত্যাগ না নেওয়ার তৎপরতা, এগুলো কিন্তু আমাদেরকে কোনো ভালো রাজনীতির কোনো নিদর্শন বলে না। এটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি সংগঠন কি পরিমাণ দেউলিয়া হয়ে যেতে পারে এবং কি পরিমাণ সংবিধানের নামে পুনর্বার পাওয়ারে আসার জন্য কতটা অসহায় রূপে যেতে পারে, সেটির সর্বশেষ প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। আমার ধারণা এই নির্বাচনটি হয়তো হবে না বা হওয়া উচিত হবে না, কেননা যেই সংবিধানের নামে বলা হোক এটি একটি অপ্রয়োজনীয় কাজ হবে। কারণ বাংলাদেশে আমরা এখন যেই সংকটের ভেতর দিয়ে যাচ্ছি তাতে রাজনীতি তো অসহায় চেহারা পেয়েছেই, গণতন্ত্র টিকবে কিনা এমন একটি জায়গায় বাংলাদেশ এসে দাঁড়িয়েছে। আমি শুধু মাননীয় রাজনীতিবিদদেরকে বলবো যে তারা যখন কোনো দুর্যোগ ঘটে, দুর্ঘটনা ঘটে, অন্য কোনো শক্তি বাংলাদেশের শাসন ক্ষমতা নিয়ে নেয়, তারা পরবর্তীতে বলতে শুরু করে হয় বিরোধী পক্ষের দোষ অথবা জনগণের দোষ। কিন্তু এবার কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এই রাজনীতিবিদদের কৃতকর্মের জন্য বাংলাদেশে এরকম একটি ঘটনা ঘটবে। বিরোধী দলের ক্ষেত্রে আমার একটু বক্তব্য রয়েছে, সেটা হচ্ছে আমরা যখন আজকে এই অনুষ্ঠান করছি আবার তৃতীয় পর্বের অবরোধ শুরু হয়েছে। যেভাবে নাশকতা করা হচ্ছে, এবং আমি নিশ্চিত জানি বিরোধী মত মনে করে সরকার ষড়যন্ত্র করছে, তৃতীয় কোনো শক্তি এই নাশকতার পেছনে রয়েছে, সব পক্ষেরই উচিত হবে তাদের সাক্ষ্য প্রমাণ নিয়ে হাজির হওয়ার। সরকারকে কিন্তু আমি যত সহজে বিরোধী দলের বড় বড় নেতাদেরকে গ্রেফতার করতে দেখছি, তত সহজে ওই সন্ত্রাসবাদী বা জঙ্গিবাদী যারা বোমা মারছে তাদেরকে গ্রেফতার করতে দেখছি না। তার মানে এখানে একটি সংখ্যাতত্ত্বের খেলা হচ্ছে। কত বেশি লাশ পুড়তে পারে তাহলে বিরোধী পক্ষকে আপনি দোষারোপ করতে পারবেন অথবা বলতে পারবেন এরা কোনো দায়িত্বশীল বিরোধী দল না, কিন্তু তাতে করে ক্ষতি যেটি হচ্ছে, সাধারণ মানুষের জীবন যাচ্ছে, সাধারণ মানুষ রাজনীতি বিমুখ হচ্ছে, অনেক বেশি মানুষ রাজনীতিবিদদেরকে অভিশাপ দিচ্ছে এবং গণতন্ত্র তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় পার করছে। অনেক ধন্যবাদ আশরাফ কায়সার আপনাকে। অভিহাজ, আপনি শুনলেন তো তিনজনের বক্তব্য, এর থেকে আপনার কি মনে হয়? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মতিরম ভাই, থ্যাংক ইউ আমাকে এই ফোরামে আমন্ত্রণ জানানোর জন্য।
আমার আগে যে তিনজন যা বললেন আমি মোটামুটি অনেক কিছুতে ওনাদের সাথে একমত। একটা জিনিস আমি হয়তো রেজাউল করিম ভাইয়ের সাথে একটু ডিফার করব, দ্বিমত করব, যে উনি বলেছিলেন যে এটা পলিটিক্যাল ক্রাইসিস, ডেমোক্রেটিক ক্রাইসিস না। আমি বলবো পলিটিক্যাল ক্রাইসিস হলো আমাদের কারেন্ট ক্রাইসিস, মেইন ক্রাইসিস হলো আমাদের ডেমোক্রেটিক ক্রাইসিস। ডেমোক্রেটিক ক্রাইসিসের জন্য কারেন্টলি আমরা এই পলিটিক্যাল ক্রাইসিসে এসেছি। আপনি যদি 91 থেকে টানা দেখে আসেন, প্রত্যেকবার ইলেকশন ইয়ার ইজ এ ভায়োলেন্ট ইয়ার, প্রত্যেকবার, এবং প্রত্যেক 5 বছর অন্তর অন্তর ইলেকশন ইয়ারের ভায়োলেন্স বেড়ে যাচ্ছে। অলরেডি দু একদিন আগে ডেইলি স্টারের একটা এসেছিল যে গত 5 মাসে আমরা আবার 300+, 300-র বেশি লাশ আমাদের দেশে দেখেছি। এইভাবে তো ডেমোক্রেসি কাজ করে না, গণতন্ত্র কাজ করে না। এবং গণতন্ত্রের ক্রাইসিসটা হলো আমাদের মেইনলি ইনস্টিটিউশনাল ক্রাইসিস, অবকাঠামোর ক্রাইসিস। যেই ইনস্টিটিউশনগুলো শক্ত থাকলে গণতন্ত্র অ্যাকচুয়ালি প্র্যাকটিস করা যেতে পারে, সেই ইনস্টিটিউশনগুলো আমাদের এখানে শক্ত নেই। যেমন আশরাফ কায়সার ভাই বললেন পার্টির কথা। এই যে আওয়ামী লীগ এত বড় একটা পার্টি, এত বড় রেসপন্সিবিলিটি আওয়ামী লীগ এত বছর ধরে, এত ডেকেড ধরে এই দেশের জন্য নিয়ে এসছে। এই পার্টিটা এখন এমন একটা জায়গায় এসে দেউলিয়া পর্যায়ে। কারণ কি? কারণ পার্টির ভেতরে গণতন্ত্র নেই। আওয়ামী লীগের পার্টির ভেতরে গণতন্ত্র নেই, বিএনপি পার্টির ভেতরে গণতন্ত্র নেই। আলটিমেট ক্রাইসিসটা গণতন্ত্রের ক্রাইসিস। গণতন্ত্রের ক্রাইসিসের রিফ্লেকশন আজকে আমরা দেখছি পলিটিক্যাল ক্রাইসিস, যেটা রাস্তায় মারামারি এবং ইলেকশন নিয়ে মারামারি। সো আমাদের কথা বলা, কাজ করা, যেটাই করা দরকার, আমাদের এই ডেমোক্রেটিক ক্রাইসিস, এই গণতন্ত্রের ক্রাইসিস, এই অবকাঠামোগুলো তৈরি করা, ইনস্টিটিউশনগুলো ঠিক করা, এটার জন্য আমাদের কাজ করা দরকার। জাতীয় পার্টির অবস্থানটা কি আসলে, সর্বশেষ কি হতে পারে? আপনি যেহেতু জাতীয় পার্টির চেয়ারম্যানের আপনি বিশেষ উপদেষ্টা, আপনার কি মনে হয়? এখন দেশের অবস্থা প্রচণ্ড ফ্লুইড, দেশের অবস্থা অত্যন্ত ফ্লুইড, এবং সেই হিসাবে জাতীয় পার্টির অবস্থা অত্যন্ত ফ্লুইড। আপনারা সারাক্ষণ যেই খেলাগুলো চলছে, সেটাকে আপনারা নাটক বলেন বা পলিটিক্যাল গেমস বলেন, যেটাই বলেন, সেটা জাতীয় পার্টির থেকে যে শুধু খেলা হচ্ছে বা জাতীয় পার্টি থেকে খেলা হচ্ছে অ্যাট অল, সেটাও একটা বড় প্রশ্ন। কারণ এটা ন্যাশনাল ফোর্সেস, অনেক ধরনের ফোর্সেসের পুশে বা তাদের ম্যানিপুলেশনে বা গুতাগুতিতে অনেক কিছু হচ্ছে বা অনেক কিছু হতে হচ্ছে। যেমন আশরাফ কায়সার ভাই কয়েকবার বলেছেন যে আমার চেয়ারম্যান মানে প্রেসিডেন্ট এইচ এম এরশাদ, উনার প্রতি দেশের পুরো অ্যাটেনশন আছে গত বেশ কয়েক সপ্তাহ ধরে। আমি যেটা বলতে চাচ্ছি যে উনার প্রতি দেশের অ্যাটেনশন আছে বিকজ উনার প্রতি দেশের অ্যাটেনশন দেয়া হচ্ছে। উনি তো চেয়ে চেয়ে ডেকে নিচ্ছেন না দেশের অ্যাটেনশন, মিডিয়া অ্যাটেনশন যেগুলো হচ্ছে ওনার আশেপাশে দিয়ে হচ্ছে। প্রধান বিরোধী দল এবং আমাদের সরকারি দল তারা কি করছেন সেগুলোর রেজাল্ট হিসেবে ওনার দিকে নজর যাচ্ছে। সো আলটিমেটলি পয়েন্টটা ওখানে যে ডেমোক্রেসি ইজ ইন ক্রাইসিস, গণতন্ত্র ক্রাইসিসে আছে এবং সেটার দিকে আমাদের নজর দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দুটা প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। হ্যালো, ইসলাম। আমি শাহজাহান কবির। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে জাতিসংঘের মহাসচিব 16 কোটি পাবলিকের মনোভাব রাজনীতিবিদদের সম্পর্কে জানতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যাবেন কিনা, আর এছাড়া ওই রাজনীতিবিদরা যে উনাকে মিসগাইড করতেন, এখনো আজকে যারা দেখা করতেন বা বিএনপি যারা দেখা করবেন, উনি এটা বুঝেন কিনা উনাকে যে মিসগাইড করতেন, কোনো দোবাসী তো নাই স্যার। ওকে, ধন্যবাদ আপনাকে। এরপরে হ্যালো। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, যদি আজকে এই মুহূর্তে বিএনপি ক্ষমতা থাকতো আর তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতো, তাহলে কি আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতো কিনা? অনেক ধন্যবাদ মোহাম্মদ রহমান মান্না। দুটো প্রশ্ন তো সবার উদ্দেশ্যে করেছেন। দ্বিতীয় যিনি প্রশ্ন করলেন, বিএনপি যদি ক্ষমতায় থাকতো, মানে এই অবস্থায় পঞ্চদশ সংশোধনী করে ক্ষমতায় থাকতো, তাই যদি আপনি বোঝাতে চান, তাহলে এখন যেরকম করে এটার বিরোধিতা করছি তখন সেরকম করে বিরোধিতা করতাম। আমি আমার কথা বলছি, আমার সংগঠন কোনো রাজনৈতিক দল নয়, আমার নির্বাচন করবার কোনো সরাসরি প্রশ্ন আওয়ামী লীগ মেনে নিত কিনা? আওয়ামী লীগ মেনে নিত কিনা? হ্যাঁ বলছি, আমি সেটা বলছি। এখন আওয়ামী লীগ মানত কি মানত না সেটা আওয়ামী লীগ বুঝবে, তবে আমি মনে করি যে সাধারণ ট্রেন্ড বলে আওয়ামী লীগ এটা মানত না। আপনি প্রশ্ন করেছেন সম্ভবত এই জন্যে যে আওয়ামী লীগ যেহেতু মানছে না, তাহলে তারা বিএনপিকে মানতে বলবে কেন, এই কথাটা বোঝাবার জন্যে। সেই প্রশ্নের জবাব আসলে আওয়ামী লীগ দিতে পারবে যে আওয়ামী লীগ আসলে সঙ্গতিপূর্ণ আচরণ করছে কি না, আওয়ামী লীগ যে কথা বলছে সেই কথার মধ্যে আদতেই কোনো যুক্তি আছে কি না। এই হচ্ছে প্রথম প্রশ্নের জবাব। আর দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন, আমি মনে করি যে জাতিসংঘের মহাসচিবের প্রতিনিধি যিনি এসছেন তার বার্ন ইউনিটে যাওয়ার দরকার আছে এরকম নয়, বরঞ্চ ওই গীতা সেন যে কথা বলেছেন তার ভিডিও ফুটেজ তাকে দেখালেও চলে। এটা একটা একটা বিখ্যাত জিনিস হয়েছে, অনেকগুলো ফুটেজ আছে ওই জায়গার, সেখানে দেখানো যায়। তাছাড়া আমাদের এই রাজনীতিতে বিশেষ করে আন্দোলনের নামে যে সহিংসতা হচ্ছে, সেই সহিংসতার উপরে আরও হাজারটা প্রমাণ উনি জানতেই পারেন। এবং আমরা জানি
জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ আমাদের দেশের বর্তমানের এই পরিস্থিতির উপরে উদ্বেগ প্রকাশ করেছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশন তো এতদূর পর্যন্ত বলেছেন যে শেষ পর্যন্তই বুরুন্ডি, রুয়ান্ডার মতো আমাদের দেশের সরকাররাও মামলায় পড়ে যেতে পারেন, এত ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং মানুষের যদি খুন জখমের পরিমাণ বেড়ে যায়, যেরকম করা হয়েছে অন্যান্যদের ক্ষেত্রে, সেটাতেও কারো যে কোনো মানে চিত্ত বিচলিত হয়ে যেরকম দেখিনি, কোনো জবাব দেখিনি, কোনো প্রতিক্রিয়া পাইনি কারো কাছে। কিন্তু আমি মনে করি যে নিশ্চিতভাবেই এই ব্যাপারে জাতিসংঘ সহ পশ্চিমা দেশগুলো উদ্বিগ্ন আছে, আমরা নিজেরা উদ্বিগ্ন আছি, কিন্তু আমাদের যারা স্টেক হোল্ডার, যারা প্লেয়ার, তাদের উদ্বেগ এই জায়গাতে নেই। যেরকম করে আশরাফ কায়সার বললেন যে এটা একটা মানে আপনার সংখ্যাতত্ত্বের খেলার মতো হয়ে গেছে, কত মারা গেল। এখন বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ চাপা শুরু করেছে এরশাদের আমলে মোট কত মারা গেছে, এই 4 মাসে কত মারা গেল, এই 5 বছরে কত মারা গেছে, তার আগের 5 বছরে। মানে দিন দিন যে আন্দোলনের নামে মৃত্যুর সংখ্যা বেড়েই যাচ্ছে, কেবল এই হিংসাত্মক রাজনীতি বেড়ে যাচ্ছে, এটাই সবাই দেখাচ্ছে। নিশ্চিতভাবে এটা খুবই একটা উদ্বেগের বিষয়, যা এখনই রোধ করা দরকার, না হলে সামনে ভয়াবহ বিপর্যয়। অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই প্রশ্নে কি আপনি কিছু বলবেন না অন্য নতুন প্রশ্নে যাব? না, এই প্রশ্নে একটু বলা দরকার এই কারণে, যেটা আমি মান্না ভাইয়ের কথার প্রতি শ্রদ্ধা রেখেই বলি যে রাজনীতির বাস্তব যে অবস্থাটা, সেই অবস্থাটায় ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত, অভিযোগের দায় দায়িত্ব তাদের স্কন্ধেই চাপে। বিভিন্ন দেশে এই জাতীয় অপরাধ সংগঠিত হওয়ার পরে সরকারের বিরুদ্ধে আনিত যে আন্তর্জাতিক পরিমণ্ডলের অভিযোগটা, সেখানকার অবস্থার বাংলাদেশের অবস্থাটা কিন্তু এক নয়। সেখানে সরকারি দমন নিপীড়নের কারণে মানুষের যে বিভৎস মৃত্যু, তার অধিকার হরণ, সেই জিনিসটা কিন্তু বাংলাদেশে এখন যে ঘটনাটি ঘটছে সেটা যারা ঘটাচ্ছে, সেখানে সরকারকে অভিযুক্ত অবশ্যই করা যাবে এই প্রশ্নে যে এটাকে তারা ঠেকাতে না পারা, নাগরিকের নিরাপত্তা, জীবনের সম্পদের নিরাপত্তা না দিতে পারার ব্যর্থতা রয়েছে। কিন্তু ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার সৌজন্যে আমরা যে দৃশ্যগুলো দেখি, যে আন্দোলনের নামে, অবরোধের নামে যারা ভূমিকা রাখছে, তারা সেই মিছিল থেকে গিয়ে কিভাবে মানুষ খুন করছে, কিভাবে গাড়ি পুড়িয়ে দিচ্ছে। ফলে এই ক্ষেত্রে কিন্তু সরকারের উপর দায় দায়িত্বটা, ওই ক্ষেত্রটা আসে। কিন্তু এই ভয়াবহ নারকীয় তাণ্ডব লীলা যারা সৃষ্টি করে মানুষ খুন সহ গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করছে, তার দায় দায়িত্ব কিন্তু যারা বাইরে আছেন আন্দোলনের নামে, তাদেরকে নিতে হবে। না, ঠিক আছে, আপনি যেটা বলছেন আপনার বক্তব্যের সাথে হয়তো কেউ দ্বিমত পোষণ নাও করতে পারেন, কিন্তু ওই প্রশ্নটা হচ্ছে, বিবৃতির মধ্যে কিন্তু সরকারি দল বিরোধী দল উভয়ের কথাই আছে। হ্যাঁ সেটা আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে, এটা তো পরিষ্কার যে এখন পর্যন্ত যারা বাসে আগুন দিল একজনও ধরা পড়লো না। না, বাঁচে আগুন যারা দিনায় ধরা পড়ে নাই, এই ক্ষেত্রে আমি অবশ্যই মতি ভাই বলবো, এই ক্ষেত্রে সরকারের ল এনফোর্সিং এজেন্সির ব্যর্থতা রয়েছে। একেবারে একজন ধরা পড়ে নাই তাও না, কিছু কিছু পড়ছে। কিন্তু আশরাফ ভাই যেটা বলছেন, বা আপনি মান্না ভাই, আমিও আপনাদের সঙ্গে একমত যে এই সব ব্যক্তিদের খুঁজে বের করে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত করা না যায়, তাহলে সাধারণ নাগরিকের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ, একথা তো বলতেই হবে। আশরাফ কায়সার। মতি ভাই, আমি বলবো যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা যে কত দক্ষ সেটি আমরা দেখতে পাই রিজভী আহমেদকে গ্রেফতার করার রাতে। তারা ভোর রাতে মই দিয়ে পাশের বিল্ডিং থেকে রিজভির মতো একজন মানুষ গ্রিল কেটে এবং যিনি লাঠি ছাড়া চলাচল করতে পারেন না, তাকে ধরতে কিন্তু খুব দক্ষ। একজন সন্ত্রাসী যিনি বোমা মারছেন, বাসে আগুনে পুড়িয়ে দিচ্ছেন, তাকে আমাদের পুলিশ ধরতে পারে না, এই কথা আর যেই বিশ্বাস করুক, আমি বিশ্বাস করব না। শাহবাগ থানার শাহবাগ ফাঁড়ির সামনে যখন বাস পোড়ানো হয়, তার 14 গজের মধ্যে পুলিশ বসেছিল, তারা ধরতে পারেনি। কিছু কিছু পরিবহন বাস রয়েছে চিহ্নিত, যেখানেই আগুন লাগছে সেখান থেকে বোমা মারা হচ্ছে। এই বিষয়গুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখতে হবে। সরকারে থেকে বাংলাদেশে অনেক কিছু করা যায়, তার মধ্যে আরও একটি বিষয় হচ্ছে বিরোধী মত দমনে বিভিন্ন ধরনের বাহিনী লেলিয়ে দেওয়া যায়। আজকে সরকার বিরোধী মত দমনে যে নির্যাতনের পথ বেছে নিয়েছে, এটি যে বুমেরাং হয়ে এই সরকারের ঘাড়েই ফেরত আসবে না, তার নিশ্চয়তা কেউ দিতে পারে না। আপনি দেখুন, বিএনপির শুরুর দিকে আমরা মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন ধরনের নতুন নতুন কর্মসূচি হতে দেখছিলাম, সেখানে দাঁড়াতেই দেওয়া হচ্ছিল না। তারপরে আজকে বিএনপি যে পথ বেছে নিয়েছে, তারা আন্ডারগ্রাউন্ড থেকে ভিডিও বার্তা প্রদান করছে। এটি অত্যন্ত অগ্রহণযোগ্য। একটি নিয়মতান্ত্রিক রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে প্রধান বিরোধী দল যিনি ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, সে আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন এবং জনগণকে সারফেসে রেখে, এবং সেই জনগণের দেহ পুড়ে যাবে, বার্ন ইউনিটে চলে যাবে, সেটা তারা ঘটাক অথবা সরকার ঘটাক অথবা তৃতীয় পক্ষ ঘটাক, এটি আর যাই হোক রাজনীতি না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, বিএনপির মতো দল যারা অতীতেও ক্ষমতায় ছিল, যারা আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, তাদের মূল নেতৃত্ব যদি বাইরেও আসে, পুলিশের নির্যাতনের শিকার হয়, তাহলে সমস্যাটা কোথায়? তারা যদি গ্রেফতারও হয়ে যান একে একে প্রায় সবাই,
পালিয়ে থাকার চেয়ে তো গ্রেফতার হওয়া সম্মানজনক। সে এখন খুব বেশি নাই বাইরে। এখন খুব বেশি বাইরে নাই, কিন্তু যারা বাইরে আছেন, যারা মোটরসাইকেলে হেলমেটে করে চলে যাচ্ছেন, ভারপ্রাপ্ত মহাসচিব, অথবা যারা ভবিষ্যতে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন অথবা এমপি হওয়ার স্বপ্ন দেখছেন, তারা কেন আন্দোলনে নামছেন না? আমি নিশ্চিত জানি অতীতের মতো আন্দোলন করা এত সহজ না। পুলিশ এখন যেই ভূমিকায় রয়েছেন সেটি একদম দলীয় পুলিশের ভূমিকায় রয়েছেন ঢাকা শহরে, কিন্তু বিরোধী দলকে আন্দোলন করে ক্ষমতায় যেতে হবে। আমি কিন্তু সহিংস আন্দোলনের কথা বলছি না। কেন তারা প্রধানমন্ত্রীর অফিসের দিকে যাচ্ছেন না? কেন তারা সচিবালয় ঘেরাও করছেন না? কেন তারা সরকারি স্থাপনার দিকে নজর দিচ্ছেন না? সাধারণ মানুষের গায়ে বোমা মারা খুব সহজ। গুরুত্বপূর্ণ শক্তিশালী মানুষের প্রতি তাদের আন্দোলনের প্রকাশ আমরা কেন দেখছি না? এটি হচ্ছে বিরোধী দলের ব্যাপার। বোমাটা মারা হবে কেন? না, বোমা মারা কোনোভাবেই সমর্থনযোগ্য না সেটি, এবং বোমা মারা কোনো আন্দোলন না, বোমা মারা কোনো রাজনীতি না, বোমা মারা গ্রহণযোগ্য না। ধন্যবাদ আপনাকে। ববি, আমি আশরাফ কায়সার ভাইয়ের সাথে একমত যে বিএনপি আন্ডারগ্রাউন্ডে থাকতে পারে না, বিএনপি আন্ডারগ্রাউন্ডে থাকতে পারে না। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে যে এই যে আন্ডারগ্রাউন্ডে থাকার থেকে পুলিশের কাছে বা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নির্যাতিত হওয়া, যদি সেটা হয়ে থাকে, আমরা তো জানি না, এই নির্যাতিত হওয়া এটা বলা অনেক সহজ হতে পারে। হয়তো আমি আপনিও এই জায়গাটায় থাকলে হয়তো আমরা বেছে নিতাম না নির্যাতিত হওয়ার অপশনটা, এবং সো তাদের উপরেও এত সহজে এটা চাপিয়ে দেওয়াটা হয়তো মুশকিল। তবে কিন্তু মন্ত্রী এমপি হওয়ার স্বপ্ন দেখলে কিছুটা নির্যাতনের পথে যেতে হবে। ফেয়ার এনাফ, আপনি যদি ওটা পেতে চান তো কষ্ট করতে হবে, সেটা আমি মানছি। কিন্তু রাজনীতি এমন হওয়া উচিত না যে নির্যাতিত হয়ে তারপর দেশে কিছু করতে না, হবে। প্রথমে তো আমি নির্যাতনই সমর্থন করছি না। জি, আজকে কেন exactly. বিরোধী দলকে নির্যাতনের মুখে পড়তে হবে? তো এবং এটা বিরোধী দল হয়তো আগে করেছে। এই যে রেজাউল করিম ভাই যেটা বললেন যে সরকারের রেসপন্সিবিলিটি, সরকার যেখানে হয়তো তাদের রেসপন্সিবিলিটি মিট করতে পারছে না, যে রুল অফ ল দেশের জনগণকে দিতে পারছে না। কিন্তু এখানে আরেকটা বড় প্রশ্ন চলে আসে যে শুধু রুল অফ ল ব্যাপার তো শুধু আসছে না, কারণ আমরা প্রত্যেক 5 বছর অন্তর অন্তর এটা দেখে আসছি যে শেষে 5 বছর শেষ হলে তারা ছাড়তে চায় না, সরকার তারা ছাড়তে চায় না, কারণ এমন কিছুই চেঞ্জ হয়নি। আমরা এই 91 থেকে যে জিনিসটা হয়েছে যে আমাদের কোনো ট্রাস্ট নেই, এক পার্টি আরেক পার্টির ভিতরে কোনো ট্রাস্ট নেই। তো একে অপরকে যদি বিশ্বাস করতে না পারেন তাহলে ওই যে কেয়ারটেকারের যে অবকাঠামোটা ছিল সেটা আমাদের প্রয়োজন, মানে একটা নির্দলীয় সরকারের প্রয়োজন। তো দলের প্রধান যদি নির্দলীয় সরকারের প্রধান থাকে তাহলে সেটাকে তো নির্দলীয় সরকার বলা যায় না। সো আলটিমেটলি ঘুরে ফিরে তো ভায়োলেন্স ওটার জন্য হচ্ছে। সো ভায়োলেন্সের জন্য অবভিয়াসলি এখন বিরোধী দল দায়ী, কিন্তু এটার দায়িত্ব এই রেজাউল করিম ভাই যতটুকু বললেন তার বাইরেও অনেকটা দায়িত্ব সরকারি দলেরও নিতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমি দর্শকের প্রশ্ন জি। হ্যালো কোনটা কাজ করবো? হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি হ্যালো, জি বলুন। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সমরেজাউল স্যারের কাছে প্রশ্ন করবো। জি, নির্বাচনের আগেই 33 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে যাচ্ছেন এবং 13 তারিখে হয়তো আরো কিছু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবে। আমার প্রশ্ন হলো, নির্বাচনের আগেই যদি এরকম বিকলাঙ্গ বুদ্ধি প্রতিবন্ধী সংসদ সদস্য নির্বাচিত হয়, এতে জি এখানে আমাদের সম্মানিত দর্শক শ্রোতার যে বক্তব্যটা, নির্বাচনের আগে যদি নির্বাচিত হয়, আমি নিজে মনে করি একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নির্বাচিত যিনি হয়ে আসবেন তার মর্যাদাপূর্ণ জায়গাটা অনেক বেশি হয়। কিন্তু জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এর আইন অনুযায়ী সেকশন 12 সাবসেকশন 1-এর গ অনুযায়ী যদি কোনো বৈধ প্রার্থীর জায়গায় দ্বিতীয় কোনো প্রার্থী না থাকে তাহলে উইথড্রলের ডেটটা শেষ হয়ে যাওয়ার পর আইনই বলছে যেহেতু ওখানে অন্য কেউ নাই তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের অন্য কিছু করার আইনগত সুযোগ থাকে না। উনি নিজেই যদি এর মধ্যে উদ্র করেন তাহলে কি হবে? উনি বলছি 13 তারিখের পরে, অর্থাৎ এখন তো আর বিজয় এই ঘোষণা করা ক্ষেত্রে যেতে মান্না পারে ভাই না। আমি একটু সাপ্লিমেন্ট করি। আমি একটা অলরেডি পত্রিকা বলা দেখলাম, হয়েছে। অলরেডি এখন বলা কি হয়েছে। বিজয় ঘোষণা করা যেতে পারে? আমি একটু প্রশ্ন সেটা। সাপ্লিমেন্ট করি। আমি একটা পত্রিকায় দেখলাম কোন একটা জেলার সাবেক একজন মন্ত্রী প্রার্থী, তাকে নাকি জেলা প্রশাসক নির্বাচিত ঘোষণা করছেন। আমি তো মনে করি তিনি অতি উৎসাহী হয়ে এই কাজটি করছেন, কারণ 13 তারিখ পর্যন্ত উইথড্রলের ডেট, ওই ডেট ওই প্রার্থী নিজেও তো নিজের প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন। তাকে নির্বাচিত ঘোষণা করার আইনগত কোনো সুযোগ না থাকা সত্ত্বেও অতি উৎসাহী হয়ে যিনি এই কাজটি করেছেন তিনি আইনের লঙ্ঘন করেছেন। এই অতি উৎসাহের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি। তত না হয়নি। নেওয়া হয়েছে কিনা আমি জানি না, কিন্তু অবশ্যই নেওয়া উচিত। জানেন না মানে হয়নি, নেওয়া হলে তো জানতেন। নেওয়া হলো পত্র-পত্রিকা আমি দেখিনি, আসতো, আমি নেওয়া হয়নি। ডেফিনেটলি দেখিনি। তার মানে এরকম করে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন তারা তো ভি চিহ্ন দেখে ঘুরে বেড়াচ্ছেন। যেরকম মনোনয়নপত্র জোগাড় করার পরে ভি চিহ্ন দেখাচ্ছে, একদিকে প্রধানমন্ত্রী কাঁদছেন, এইরকম করে মানুষ মারা যাচ্ছে, আমার কি যে কষ্ট আমি বোঝাতে পারছি না, তার চোখে পানি, দেখেছেন আপনি টিভিতে। সেম ডেতে
তারই দলের অফিসের মধ্যে মনোনয়নপত্র বিলি করা হচ্ছে, মনোনয়নপত্র নিয়েছে, তখনও নমিনেশন ফাইনালি, তারা সব ভি চিহ্ন দেখাচ্ছে, কয়েকটা ভি চিহ্ন দেখলাম 2 আঙুল তুলে দেখাচ্ছে। তার মানে কি দাঁড়ালো? মানে সবাই জানেন যে আমরা তো জিতছি, আর তো কেউ নাই মাঠে, অতএব ডিক্লেয়ার করে দিলেই বাকি। সমস্ত রকম নিয়ম নীতি একেবারেই লঙ্ঘন করা হলো। আর একটা কথা বলি রিজাউল, যেহেতু কথাটা উঠেছে আমি মনে করি বলা উচিত। দেখলাম আমি যে অনেক মন্ত্রী বললেন, প্রধানমন্ত্রী বললেন, কোম নগরীর মতো লাদেনের কায়দায়, আল কায়দার মতো করে সব একজন ভিডিও ফুটেজ পাঠিয়ে পাঠিয়ে বিবৃতি দিচ্ছেন। তো কি করবে? ও কি যেতে পারবে? একটা বিবৃতি নিয়ে যেতে পারবে? তার আন্দোলনের কর্মসূচি যদি সালাউদ্দিন সাহেব 2 দিন যে অফিসে বসছিলেন, তারপরে বেচারা বুঝতে পেরেছে যে আর থাকা যাবে না, অফিস বাদ দিয়ে দিয়েছে। যেরকম করে গ্রিল ভেঙে রিজভিকে ধরা হলো, তাকেও যে শেষ পর্যন্ত ঘাড় ভেঙে ধরা হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। উনি আর ওখানে যাচ্ছেন না, তাহলে তার সই করা জিনিস পাঠালে পত্রপত্রিকা বলবে এই সই যে সঠিক, জাল নয়, তার কি গ্যারান্টি আছে? তো ভিডিও ফুটেজ পাঠাতে হয়েছে তাকে, উপায় তো নাই কোনো। এমন একটা পরিস্থিতি গভর্নমেন্ট করেছে যে তাদেরকে এই পদ্ধতিতেই যেতে হয়েছে। গভর্নমেন্ট মানে নর্মাল যে ডেমোক্রেটিক মুভমেন্ট হওয়ার প্রশ্ন ছিল, যে কায়দায় হওয়ার কথা ছিল, সে কায়দা তো রাখে নাই। এইখানে মান্না ভাই, আমি বিনয়ের সঙ্গে আপনার সঙ্গে দ্বিমত পোষণ করি এই কারণে যে এমন রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়নি এদেশের ছাত্র রাজনীতি থেকে মূল রাজনীতিতে আপনিও নেতৃত্ব দিয়েছেন, এখনও রাজনৈতিক চিন্তা চেতনা লালন করেন। এদেশে কিন্তু জিল্লুর রহমান থেকে শুরু করে বড় বড় আওয়ামী লীগের রাজনৈতিক নেতারা রাস্তায় পিটান খাওয়ার পর আন্দোলনে রয়েছে। আমি মনে করি না যে এমন পরিস্থিতি হয়েছে। শমশের মবিন চৌধুরী বিদেশের সঙ্গে একটা ইন্টারভিউ দিয়ে বলছেন যে আমরা এখন যুদ্ধে আছি, যুদ্ধের মাঠে যা হবার হয়ে যাবে। একটা নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কি হবে এটা নিয়েই কিন্তু বিপত্তি। সেই ক্ষেত্রে যুদ্ধে আছি, যুদ্ধের মাঠে যা হবার হবে। আজকে কি বিরোধী দলের উল্লেখযোগ্য অনেক নেতারা রাজনীতি করছেন না, প্রকাশ্যে করছেন না। এখন ভিডিও ফুটেজ পাঠিয়ে রাজনীতি করার মধ্য দিয়ে যদি মনে করে, আমার মনে হয় না বাংলাদেশের রাজনীতির এতটা বিপন্ন অবস্থা হয়েছে। ওই একটু আগে আশরাফ ভাই বলছিলেন, আমি যেটা বলি, সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়। রাজনীতি করবেন, গ্রেপ্তার হলে তো আন্দোলন আরো বেগবান হবে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর অনুভূতি এবং ভি চিহ্ন দেখানোকে পাশাপাশি আনার সুযোগ নেই। এই কারণে আমি অন্তত যতটুকু চিনি মাননীয় প্রধানমন্ত্রীকে, তার চিন্তা চেতনায়, মানসিকতায় একটা গণতান্ত্রিক রাজনীতিতে তিনি লালন করেন। তিনি চান শ্রদ্ধার সঙ্গে রাজনীতি থাকুক, তিনি পরমতের প্রতি শ্রদ্ধাশীল। হয়তো দলগতভাবে বিভিন্ন কারণে বিতর্কের সৃষ্টি হতে পারে, ডেফিনেটলি হতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে শেখ হাসিনা অন্তত রাজনীতিক ওই যে দেউলিয়াপনার কথা একটা আমার ভাই বলছে না, আওয়ামী লীগের রাজনৈতিক অতীত ইতিহাস দেখলে দেখা যাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা দিয়েছে। দেউলিয়াপনা রাজনীতি হলো সেটা যে জনগণকে আমি আহ্বান করলাম হরতাল বা অবরোধে, জনগণ আসলো কি আসলো না, রেল লাইন ভেঙে দিলাম, আগুন দিয়ে পুড়ে দিলাম, এইটা হলো রাজনীতির দেউলিয়াপনা। সেজন্য আমি বলছি যে প্রধানমন্ত্রী এবং তার দলের কর্মীদের কাছাকাছি জায়গায় সময় নেব, কারণ রেজাউল আমার জন্য একটু কষ্ট করে যে আপনার সাথে আবার এই তর্কটা করতে হচ্ছে। আপনি প্রধানমন্ত্রী ওই দল করেন, দলের সমর্থন করেন, যেভাবেই করেন, প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা আছে, সেগুলো থাকাটাই উচিত। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগপত্র মন্ত্রীদের গ্রহণ করবার পর নিজের পকেটের মধ্যে রেখেছে, সেটা বাস্তবায়িত হতে দেননি, সেটা কি মিথ্যা? তারপর আমাকে বলতে হবে যে উনি সংবিধানের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন জাস্ট বিকজ হি ইজ দি প্রাইম মিনিস্টার। উনি প্রাইম মিনিস্টার, উনি সংবিধানের ঊর্ধ্বে কোনোভাবেই হতে পারেন না। ঠিক একইভাবে আমি বলছি, আপনি বলেন, গ্যারান্টি দেন আপনি এখানে, কেউ এসে বলুক যে উনি সালাউদ্দিন সাহেব তার বিবৃতি নিয়ে পত্রিকায় দেবেন এবং নিরাপদে বাড়িতে ফিরবেন, তাকে গ্রেপ্তার করা হবে না। তার গ্যারান্টি থাকলে তারা যাবে, যেতে দিচ্ছেন না, অফিসের মধ্যে পর্যন্ত থাকতে দিলেন না। তারপরেও যদি বলেন যে সাগরে পেতে সেও শয্যা, ইয়েতে ভয় কি? আপনি আওয়ামী লীগ করেছেন, আমিও করেছি, আমরা এরকম করে পালিয়ে পালিয়ে থাকিনি আন্দোলন করবার সময়, উনিও পালিয়ে আছেন, নিজেকে সেফ রেখেছেন। একটা সমালোচনাই আপনি করতে পারেন, আপনাকে, কিন্তু আমি কখনো আত্মগোপনে দেখিনি। আপনি ওইটা সমালোচনা করতে পারেন যে আপনি রাত্রে নিজে সেফ জায়গায় থাকছেন, কিন্তু দিনে কেন রাস্তায় আসছেন না, দিনে রাস্তায় মিছিল করতে গিয়ে ধরা পড়েন। সেইটা বিএনপির নেতারা করছে না, কারণ সুবিধাভোগী দল, সেই কারণে। কিন্তু তাদেরকে যেইভাবে ট্রিট করা হয়েছে, এটা তো নিন্দা করা উচিত। কোনো গণতন্ত্রের নিয়ম নেই। তারা যেভাবে রাজনীতির প্রতিবাদ জানাচ্ছে মান্না ভাই, সেটা কি সাপোর্ট করা যাবে না? তাদের রাজনীতির বিরোধী যাওয়ার আগে আমি একটি কথা বলি, এতে কোনো সন্দেহ নাই যে বিরোধী দলের উপরে যে নির্যাতন হচ্ছে এখন, সেটা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। বাংলাদেশে মতি ভাই একটা কালচার শুরু হয়েছে, সেটা হচ্ছে প্রতি বছর, প্রতি নির্বাচনী বছরে সব কিছুর মাত্রা আগের থেকে বাড়তে থাকে। এখানে ক্ষমতায় যারা থাকেন, যে যখন থাকেন, বিএনপি 2006 ছিল, আমরা বিএনপির চেহারা দেখেছি, তারা তখন সংবিধান প্রেমী হয়ে যান।
তারা তখন দেশের সব একাডেমিক কথা বলতে শুরু করেন। বাংলাদেশে আন্দোলনে সন্ত্রাসের ক্ষেত্রে আওয়ামী লীগের যে ভূমিকা, সেটি ঐতিহ্যবাহী ভূমিকা, দুঃখজনক হলেও সত্যি। এখানে বস্ত্রহরণ করা সচিবালয়ের কর্মচারীদের, সেটা আওয়ামী লীগ দেখিয়েছে। শেরাটন হোটেলের সামনে বাসে প্রথম গান পাউডার ব্যবহার হতে দেখেছি আমরা। 12 জন যাত্রী সিটে বসেছিল এবং পুরো বাস পুড়ে গেছিল, এটিও আমরা বাংলাদেশে দেখেছি। ক্ষমতায় থাকলে এক ধরনের মায়োপিক অ্যাটিটিউড চলে আসে যে আমাদের কোনো অতীত নাই, আমরা কোনো সন্ত্রাসী আন্দোলন করি নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী যতই সংবিধান প্রেমী হন, গণতন্ত্রের প্রতি তার দুর্বলতা আছে, এটা আমরা সব মানি, কিন্তু বাংলাদেশে আন্দোলন করতে গেলে সহিংস হতে হয়েছে। এটি আওয়ামী লীগকেও দেখেছি, এখন বিএনপিকেও দেখছি। কিন্তু তার উপরে যেটি যোগ হয়েছে সেটি হচ্ছে একটি প্রধান বিরোধী দল, তাকে আপনারা আন্ডারগ্রাউন্ডে দেখতে হচ্ছে। এতে সরকার সম্পর্কে কি সিগন্যাল যাচ্ছে বাইরের দেশে? এই সরকার তার প্রধান বিরোধী দলকে আন্ডারগ্রাউন্ডে আপনার কাছে আসছি, মানে কি একটা দর্শকের প্রশ্ন নেই, তারপর একটা বিরতিতে যাব। বিরতি যাচ্ছি দর্শক, আমরা বিরতি যাচ্ছি, ফিরছি দ্রুত, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফিরে এলাম সেরা ওয়াটার ফ্রন্টলাইনে। আমাদের সঙ্গে রয়েছেন মাহমুদুর রহমান মান্না, সমর রেজাউল করিম, ববি হাজাজ এবং আশরাফ কায়সার। বিরতি যাওয়ার আগে ববি আপনার কাছে বক্তব্যই শুনতে চাচ্ছিলাম, কিন্তু তখন বিরতিতে চলে গেলাম। আপনি কি যেন বলতে চাচ্ছিলেন, তারপর অন্য বিষয়ে আমি যাব। হ্যাঁ, আমরা তখন ওই মান্না ভাইয়ের কথাটা নিয়ে যাচ্ছিলাম যে ওই যে বিএনপি আল কায়দার মতো স্টেটমেন্ট দিচ্ছে, এবং সেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে আলটিমেটলি তাদের দিতে হচ্ছে বিকজ এমন একটা স্টেটে আমরা চলে গেছি, দেশ চলে গেছে যে এটা ছাড়া তার উপায় নেই। সে যদি এভাবে না দেয়, এর আগে কয়েকজন যারা দিয়েছেন তারা এখন জেল হাজতে আছেন, তো সে যদি এভাবে না দেয়, সে চলে যাবে, তারপর আরেকজন চলে যাবে, তারপর আরেকজন চলে যাবে। আলটিমেটলি এটা একটা পলিটিক্যাল পার্টি, এটার একটা স্ট্রাকচার আছে, লিডারশিপে একটা স্ট্রাকচার আছে। একটা লেভেল পর্যন্ত দিতে না পারলে তারপর পরে কে দেবে? সো সেটার জন্য হয়তো দিতে হচ্ছে। অবভিয়াসলি আমি আশরাফ কায়সার ভাই এবং রেজাউল করিম ভাইয়ের সাথেও কিছুটা একমত যে পলিটিক্স করতে হলে দেশের নামে যদি আমার আন্দোলন করতে হয়, তাহলে আমাকে কিছু রিস্ক নিতে হবে, আমাকে বেরিয়ে আসতে হবে, যেটা মান্না ভাইরাও করেছেন এবং আমাদের শ্রদ্ধেয় বেশিরভাগ নেতারাই করেছেন বা সব নেতারাই করেছেন। বাট রিস্কও আগে থেকে এখন অনেক বেড়ে গেছে, যেটা আমরা ভায়োলেন্সেও দেখছি। এবং একটা সবচেয়ে দুঃখজনক যেটা, যে স্ট্রিট ভায়োলেন্স নিয়ে যে কথা হচ্ছে, বিএনপি ভায়োলেন্স করছে বা যেটাই করছে, সবচেয়ে দুঃখজনক যেটা যে আজ পর্যন্ত এখন রাইট নাও আমরা যে জায়গাটা আছি, আমরা গ্যারান্টি করতে পারছি না যে বাস পুড়িয়েছে বা এটা পুড়িয়েছে, এটা অ্যাকচুয়ালি কে পুড়িয়েছে। কেন গ্যারান্টি করতে পারছি না? কারণ আমরা দুটো মেজর পার্টি থেকেই দেখেছি তারা সিমিলার কাজ করেছেন। আশরাফ কায়সার ভাই যেটা বললেন যে আওয়ামী লীগ ফার্স্টে পথ প্রদর্শক ছিলেন একটা বাস জ্বালানোর, এবং এই জিনিসগুলো হয়েছে। এবং যখন আজকে একটা বাস পড়ছে, আওয়ামী লীগ বলছে বিএনপি করেছে, বিএনপির কেউ না কেউ মুখপাত্র বলছে যে না, তারা সাজিয়ে করেছে বিএনপির উপরে ভার চাপানোর জন্য। আমরা সাধারণ জনগণ আমরা জানি না অ্যাকচুয়ালি কে করেছে, বিকজ দুজনের দ্বারাই এটা করা সম্ভব, দুই দলের দ্বারাই এটা করা সম্ভব। এরকম একটা জায়গায় আমরা এসে পৌঁছেছি, এবং এরকম একটা জায়গায় এসে পৌঁছেছি যে কনস্টিটিউশনাল মানে এই কি বলে সংবিধানের প্রেমে পড়ে যায় 5 বছর শেষে আসলে এই যে কথাটা উঠলো, এই কথাটা আমার একটা কথা যে আমরা তো বোধহয় কখনোই সংবিধানের প্রেমে পড়ে থাকি না। আমাদের সংবিধানটা এমন একটা সংবিধান যেটা আমরা পার্লামেন্টে চাইলেই চেঞ্জ করতে পারি। হ্যাঁ, 2/3 মেজরিটি দরকার, কিন্তু পরপর দুইবার যে পার্টি গভর্নমেন্টে গেছে তাদের 2/3 মেজরিটি ছিল। আপনি আমেরিকার দিকে তাকান, ওয়েস্টমিনস্টার স্টাইলে আমরা বলি আমাদের সরকার, ওয়েস্টমিনস্টার স্টাইলে আপনি যে কোনো জায়গার দিকে তাকান যে আপনার যদি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে হয়, তাহলে 2/3 মেজরিটির পর বা 2-1 জায়গায় 3/4 মেজরিটির পর রেফারেন্ডামে যেতে হয়। সো দেশের মানুষ ভোট দিবে কনস্টিটিউশন চেঞ্জ করার জন্য। ফার্স্টে 2/3 মেজরিটিতে পার্লামেন্ট থেকে আসবে, তারপর রেফারেন্ডাম, দেশের মানুষ বলবে এটাতে আমরা রাজি কিনা। তো আমরা যদি দেশের মানুষের কথা না শুনে, আমরা যদি কনস্টিটিউশনকে ওই ভ্যালিউটা না দেই, তাহলে আলটিমেটলি ঘুরে ফিরে কনস্টিটিউশনাল ক্রাইসিসে পড়ার একটা সম্ভাবনা আমাদের সবসময় থাকে। জি, অনেক ধন্যবাদ। আমাদের মান্না, আপনি কি মনে করেন বর্তমানে যেটা চলছে এটা কি পলিটিক্যাল ক্রাইসিসই শুধু, না অন্য কিছু? বেসিক্যালি পলিটিক্যাল ক্রাইসিস। আচ্ছা, আপনি খেয়াল করে দেখেন সংকটটা শুরু হয়েছে কেন 15th অ্যামেন্ডমেন্টের পর থেকে। এখন কেউ এরকম করে বলতে পারেন যে এই সংকট কি আমাদের আগেও ছিল না, তা যদি নাই থাকতো তারা কেয়ারটেকারের কনসেপ্ট আসলোই কেন? স্বাধীনতার পর থেকেই আমাদের দেশ গণতন্ত্রের জন্য যে কালচারটা তৈরি করবার দরকার ছিল, সেই কালচারটা তৈরি করেনি। কারণ গণতন্ত্রের মূল বিষয়টা কি, এটা মেজরিটি রায় নিয়ে শাসন করবে, কিন্তু মাইনরিটিকে সবসময় বিবেচনায় রেখে, মাইনরিটিকে আত্মস্থ করে তাদের ধ্বংস করে না। এই জন্যই বলা হয় যে মানে তোমার মতের সাথে আমার মত মিলছে না, কিন্তু তাই বলে তো আমি ধ্বংস করব না, তোমার মত প্রকাশের জন্য আমি সব রকম সুযোগ রেখে দেব। কিন্তু শুরু থেকেই একেবারে এই পর্যন্ত
আমরা এই বিরোধী মত কখনো সহ্য করতে পারিনি, কখনোই দুটো মানে মূল দলের পারস্পরিক সম্পর্ক ভালো হয়নি, পরস্পরের প্রতি আস্থা আসে নাই। অতএব একটা সরকার 5 বছর ধরে কন্টিনিউ করেছে, দলবাজি চলেছে, রীতিমতো স্বজনপ্রীতি চলেছে। 5 বছর পর যখন নির্বাচনের প্রশ্ন আসছে তখন অন্য দল বলেছে তোমার অধীনে তো নির্বাচন করা যায় না, তুমি এই কাজ করেছো, অতএব নতুন একটা কিছু করো। সেইভাবেই কেয়ারটেকার কনসেপ্ট আসছে। ভাই আমি দর্শকের জি। ফিরে আসি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতি ভাই, আমি পদ্মাবাসী রাজশাহী থেকে বলছি। জি বলুন। আচ্ছা, আমি এই যে সমাজ সাজু ভাইকে একটা প্রশ্ন করতে চাই, রেজাউল করিম সাহেবকে। জি বলেন। রেজাউল করিম সাহেবকে। জি জি, আমি বলতে চাচ্ছি ওনারা ওনাদের নেত্রীকে গণতন্ত্রের মানুষ কন্যা বলেন, অথচ আমরা দেখেছি যখন নির্বাচিত সরকারকে উৎখাত করে এরশাদ ক্ষমতা দখল করলেন তখন কিন্তু উনি বলেছিলেন আই এম নট আনহ্যাপি। 86 সালে তিনি এরশাদের ক্ষমতার বৈধতা দেন নির্বাচনে অংশ নিয়ে, অথচ তিনিই কিন্তু বলেছিলেন যে এই নির্বাচনে যাবে সে হবে জাতীয় বেঈমান। আবার ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে অসাংবিধানিক সরকার, সেখানেও কিন্তু উনি বলেছিলেন এটা আমাদের আন্দোলনের ফসল। আজকে যে জামাতের যুদ্ধাপরাধীদের বিচার করছেন তাদেরকে সাথে নিয়ে কিন্তু আপনারা কেয়ারটেকারের আন্দোলন করেছিলেন। এরপরেও কি আপনারা আপনাদের নেত্রীকে গণতন্ত্রের মানুষ কন্যা বলবেন? অনেক ধন্যবাদ আপনাকে রেজাউল ভাই, আপনাকে সরাসরি প্রশ্ন। না, ধন্যবাদ আপনাকে, আপনার উদ্বেগ উৎকণ্ঠার জন্য ধন্যবাদ, আপনার কোয়ারির জন্য ধন্যবাদ। কিন্তু বিষয়টাকে আমি যেভাবে দেখি সেটা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে কোনোভাবে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থীভাবে তিনি রাজনীতিতে আসেননি। তিনি তার ছাত্র রাজনৈতিক জীবন থেকে শুরু করে পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করার পরে তাকে তার দল কিন্তু তার অনুপস্থিতিতে দলের নেতা নির্বাচন করার পরে তাকে দেশে নিয়ে আসেন। দেশে আসার পরে তিনি কিন্তু অসাংবিধানিক বা অবৈধভাবে ক্ষমতা যাওয়ার জন্য কোনো প্রচেষ্টা না করে মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম করেছেন। সেই আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে কিন্তু তিনি সরকার গঠন করার সুযোগ পেয়েছিলেন। পরবর্তীতেও তিনি আন্দোলন সংগ্রাম করেছেন। আপনি প্রথম যে কথাটা বলেছেন যে 1986 সালে যে এরশাদ সরকারের বৈধতা দেওয়া, সেইটার বৈধতা দেওয়া কিন্তু শেখ হাসিনা বৈধতা দেওয়ার বা না দেওয়ার কেউ ছিলেন না। তিনি একটি গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। দ্বিতীয় একটা পার্ট বলেছেন যে ফখরুদ্দিন মঈনুদ্দিনদের ব্যাপারে তিনি বলেছিলেন যে আমাদের আন্দোলনের ফসল। এটা আমি এখনো মনে করি তাদের আন্দোলনের ফসল এ কারণেই ছিল যে সেই সময়ে প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ নিজে রাষ্ট্র ক্ষমতার কেয়ারটেকারের চিফ হিসাবে সরাসরি বেআইনিভাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার বিরুদ্ধে যে আন্দোলনটা ছিল সে আন্দোলনটা ছিল যেটা গণতান্ত্রিক রাজনীতিতে সাংবিধানিক যে বিষয়টা সেটাকে এস্টাবলিশ করার জন্য। সেই দাবির মুখেই কিন্তু পরবর্তীতে কেয়ারটেকারের একটা ফর্মে ফখরুদ্দিন সাহেব আসেন। ফলে ফখরুদ্দিন সাহেবদেরকে নির্বাচনী রাজনীতির কেয়ারটেকারের দায়িত্ব গ্রহণের যে জায়গাটা, এইটা আন্দোলনের ফলে আসায় তিনি বলেছেন যেটা আমাদের আন্দোলনের ফসল। তিনি কিন্তু কখনো মঈনুদ্দিন আন্দোলনের ফসল এই কথাটা তিনি কখনো বলেননি। থার্ড যে কথাটা আপনি বলছেন যে তিনি রাজনীতিতে তার ভূমিকা নিয়ে বলছেন যে তাকে গণতন্ত্রের মানুষ কন্যা বলা যাবে কিনা। শেখ হাসিনা তার রাজনীতিতে অবৈধভাবে ক্ষমতা দখল করার রাজনীতি যেমন করেননি, তিনি যতক্ষণ রাষ্ট্র ক্ষমতায় ছিলেন মানুষের ভোট দানের যে অধিকারটা, অর্থাৎ তার এই সরকার আমলে যতগুলি নির্বাচন হয়েছে একটি নির্বাচনে কিন্তু মাগুরা অথবা ঢাকা 10 বা মিরপুরের মতো ভোট ডাকাতির মতো বা মানুষের ভোট কারচুপির মতো ঘটনা না ঘটাবার কারণে গণতান্ত্রিক রাজনীতি থেকে তিনি লালন করেছেন। তার নিজের ক্যান্ডিডেট যেখানে মারা গেছেন সেখানে বিএনপির প্রার্থী নির্বাচিত হওয়ার পরে তিনি বলেছেন যে আমার প্রার্থী হেরেছে তাতে আমার কষ্ট নাই, গণতন্ত্রের বিজয় হয়েছে সেখানে আমার আনন্দ। এখন পর্যন্ত কিন্তু গণতান্ত্রিক রাজনীতিকে কোনোভাবে বিপন্ন করা, যেনতেন উপায়ে ক্ষমতায় টিকে থাকা অথবা গণতান্ত্রিক রাজনীতির মানুষের যে ভোটাধিকার সেটাকে কোনোভাবে তিনি খর্ব না করায় ডেফিনেটলি আমি এখনো মনে করি তিনি গণতন্ত্রের মানুষ কন্যা। ধন্যবাদ। এই প্রসঙ্গে আপনার কিছু বলার? আমি একটু বলতে চাই মতি ভাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে আমরা যদি মোটা দাগে দেখি গত 42 বছরের রাজনীতি মূলত আদর্শহীন রাজনীতি, সুবিধাবাদের রাজনীতি এখানে প্রবল প্রতাপে অবস্থান করছে। আমরা বিরোধী দলে থাকলে যে কথাগুলো বলি, সরকারি দলে গেলে ঠিক তার উল্টো কথা বলি। গত 20 বছর ধরে 4টি নির্বাচনের পরে আমরা তাই হতে দেখেছি।
এখানে বিএনপিকে দোষারোপ করা হয় যার জন্ম ক্যান্টনমেন্টে একজন সামরিক স্বৈরাচারের হাত ধরে, কিন্তু পরবর্তীতে কারা স্বৈরাচারী শাসকদেরকে সহযোগিতা করেছে যেমন দর্শক প্রশ্ন করেছেন, তার আবার অন্য ইতিহাস রয়েছে। অথবা কারা, আমরা অনেককেই বলতে পারবো তারা অবৈধ পথে ক্ষমতায় আসতে চান নাই, কিন্তু অবৈধ সরকারকে পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে সহযোগিতা করে তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে সহযোগিতা করেছেন, এরকম একটি জায়গায়। এখানে মূল সমস্যা যেটি হচ্ছে যে আপনি দেখুন দিনে দিনে আমাদের এখানে, আমি রেজাউল করিম ভাইয়ের সাথে অনুষ্ঠানের আগে কথা বলছিলাম, ৭৫-এর আগে বাংলাদেশ আওয়ামী লীগে সংসদীয় দলের প্রধান, মূল দলের প্রধান এবং সরকারের দলের প্রধান কিন্তু ভিন্ন ব্যক্তি ছিলেন। বর্তমান আওয়ামী লীগে কিন্তু সেটি নাই। তার মানে হচ্ছে ৪০ বছরে আমরা পেছনের দিকে গেছি, সামনের দিকে আগাইনি। কেন আওয়ামী লীগকে উদাহরণ হিসাবে বলছি? বিকজ বাংলাদেশে এখনও রাজনীতিতে, গণতন্ত্রে আওয়ামী লীগ মূলত প্রধান শক্তি বলে আমি মনে করি। তার মানে হচ্ছে প্রতি বছর, প্রতি নির্বাচনী বছরে আমাদের রাজনীতি, আমাদের গণতন্ত্র, আমাদের শাসনতন্ত্র, আমাদের সহিষ্ণুতা আবার পেছনের দিকে যাচ্ছে। এরপরে যেই সরকারটি আসবেন, এই যে আজকে যে দেশে সংকট রয়েছে, সেই সরকার যে আজকের সরকারের চেয়ে খারাপ ব্যবহার করবে না, তার থেকে কোনো গ্যারান্টি কিন্তু আমরা পাচ্ছি না। এখানে শাসনতন্ত্রে একনায়কত্বের সুযোগ তৈরি করা হয়েছে। এখানে একজন ব্যক্তি সরকারের প্রধান, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান, দলের প্রধান, সংসদীয় দলের প্রধান। ওই ব্যক্তি যদি সর্বোচ্চ বিবেক দিয়েও পরিচালিত হন, তাও তার ভুল করার সুযোগ রয়েছে। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি তারা বিবেক দিয়ে পরিচালিত হচ্ছেন না, তারা দলের স্বার্থ দিয়ে পরিচালিত হচ্ছেন। আওয়ামী লীগ যদি এই বেহুদা নির্বাচনটির দিকে না যায়, তাহলে এই দলের যে উপকার হবে সেটি লং টার্মে হবে। কিন্তু এই মুহূর্তে মূল নেত্রীর দেখতে হবে তার দল প্রতিপক্ষের হাত থেকে বেঁচে যাবেন এমন একটি ভাবে নির্বাচন করে আবার ক্ষমতায় ফিরে আসতে হবে, সেটি সংবিধানের নামে হোক আর যেই নামে হোক। এটি কিন্তু গণতন্ত্র না, এটি গণতন্ত্র না। এবং দলের ভেতরে একনায়কত্ব গণতন্ত্রের যে অন্য যে সুযোগটি তৈরি করবে, দেখুন তারা তো স্টেক হোল্ডার, তাদের দলে যদি সেই সুযোগ না থাকে, এখানে আমরা চায়ের কাপে অনেক নেতাকে অনেক সুন্দর কথা বলতে শুনি, কিন্তু দলের ভেতরে গিয়ে সেই কথা বলার সাহস, সৎ সাহস তাদের নেই, সুযোগও নেই, কোনো দিকেই নেই। যাই হোক, আমাদের মান্না, এই মুহূর্তে আসলে বাংলাদেশের সামনে কি চ্যালেঞ্জগুলো কী কী? আমরা যে আলোচনা করছি এগুলোই তো বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা কি অস্তিত্ব সংকটের দিকে যাচ্ছি? এরকম চলতে থাকলে ইয়েস, আমি মনে করি আমার ঠিক। প্রশ্নটা ছিল সেটাই, এই জন্য এরকম থাকলে ইয়েস, কিন্তু তার আগে আমি বলি, এই যে প্রশ্নটা এই মহিলা করলেন, তার জবাব দিল, মানে হয় কি জানেন, আমরা পলিটিক্স ইটসেলফ একটা কিন্তু আর্ট কেন বলছি যে এটা তো আপনি একটা কনসেপ্ট, সমগ্র সমাজকে পরিচালিত করবেন সবচেয়ে সুন্দর অভিধায়, একটা লক্ষ্যে নিয়ে যাবেন। তার মানে এটার মধ্যে একটা দর্শন থাকতে হবে, তার মধ্যে একটা দৃষ্টিভঙ্গি থাকতে হবে এবং তার পরিশীলন ইত্যাদি যা যা সব কিছুই থাকতে হবে। আপনি এখন বলছেন গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা, যেরকম একসময় আমরা বলতাম গণতন্ত্রের মানুষপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী। মানুষপুত্র কথাটার মানে কি? এটা নিশ্চয়ই এরকম হবে যে আপনার মানুষ পটে এরকম একটা ছবি আছে, এরকম একটা প্রতিবিম্ব আছে, এরকম একটা ইমেজ আছে যেটাকে দেখলে আপনি গণতন্ত্রের মতো মনে করতে পারেন। একজন মানুষকে দেখলে আপনি আস্থা পান যে ওনার কাছে গণতন্ত্রের দৃষ্টিভঙ্গি পাবো, গণতন্ত্রের আচরণ পাবো, গণতন্ত্রের বিধান পাবো, বিচার পাবো। শেখ হাসিনা কি সেরকম? বুকে হাত দিয়ে আওয়ামী লীগের 80% নেতা কি তাই বলতে পারবেন? অথবা একই কথা বিএনপির নেতারা কি সেরকম বলতে পারবেন? তারা তাদের যাত্রাপথে, চলার পথে, কাজ করবার পথে বিভিন্ন সময় বিভিন্নভাবে গণতন্ত্রের নিয়ম নীতি কী পদদলিত করছেন না? আজকের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসের মূলটা কোথায়? পঞ্চদশ সংশোধনী, সবাই জানেন। আমি আর বেশি অতীতে যাচ্ছি না, বিকজ ওইটা অন্যভাবে যাওয়া যাবে। এই পঞ্চদশ সংশোধনী যে বিশেষ কমিটি, মানে আপনার সংবিধান সংশোধনের, সবাই বলেছিল কেয়ারটেকার রাখবার পক্ষে। এমিকাস কিউরি ডাকা হয়েছিল, সবাই বলেছিল পক্ষে রাখতে, একজন বাদে। এই দেশের যতগুলো পলিটিক্যাল পার্টি আছে ইনক্লুডিং আওয়ামী লীগ, তার এটার পক্ষে বলল। শুধু হঠাৎ করে একদিন শেখ হাসিনা বললেন না, এটা বদলে দিতে হবে এবং তার জন্য বদলানো। আমি তাকে গণতন্ত্রের মানুষ কন্যা কেন বলবো? আমি তাকে কিন্তু কোনোভাবে ছোট করতে চাইছি না। আমি একসময় দল করতাম, উনি আমার নেতা ছিলেন, এখন পর্যন্ত আমি তাকে সেরকম সম্মান করি। কিন্তু এই কাজের কারণে আর যাই হোক, আমার মানুষ পটে গণতন্ত্রের যে প্রতিবিম্ব আছে সেইখানে শেখ হাসিনা থাকেন না আর কোনোভাবে। অনেক ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না। আমি এটা দর্শকের প্রশ্ন নিয়ে আবার হয়তো ফিরবো আপনাকে, এরপরে আগে ববির কাছে আমরা যাচ্ছি। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল প্রসঙ্গে আদালতের রায়ের ব্যাপারে একটু কথা বলতে যাচ্ছি। আদালতের রায়ের একটা আপনার মানে ডাইরেকশন ছিল যে পূর্ণ বিবরণ অনুসরণীয়, কিন্তু তত্ত্বাবধায়ক বিলটি পূর্ণাঙ্গ রায় প্রকাশের 14 মাস আগেই
বিলটি পাস করে ফেলা হয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আদালতের রায়কে এখানে অনুসরণ করা হয়নি। তো এই কাজ আমরা এবং এটাও মনে করি যে এটা গণতন্ত্রের মানস কন্যার যেটা বলেন যে আদালতের রায় অনুযায়ী করেছেন, কিন্তু আমাদের এটা যেটা দেখেছি যেটা আদালতের রায়কে অনুসরণ করে করা হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে। কবি জি, আদালতের রায় এবং ওই পঞ্চদশ সংশোধনী কনস্টিটিউশন এগুলো নিয়ে যেহেতু কথা হচ্ছে, ফার্স্টে আমি একটা কথা বলি যে ফরিদ জাকারি একটা টার্ম কয়েন করেছিল ইলিবারাল ডেমোক্রেসি বা সিউডো ডেমোক্রেসি। আমাদের দেশে যেটা হয় সেটা হলো ইলিবারাল ডেমোক্রেসি। আমাদের ডেমোক্রেসির নামে আমাদের ইলেকশন ঠিকই হয়, কিন্তু আমাদের ডেমোক্রেসি নেই। আমি ফার্স্ট আমাদের এই শোটা টক শোটা শুরু করার সময় যেটা বলেছিলাম যে আমাদের প্রবলেমটা হলো ডেমোক্রেসির প্রবলেম, ইনস্টিটিউশনাল প্রবলেম। অ্যান্ড একটা বড় ইনস্টিটিউশন যেখানে সবচেয়ে বড় প্রবলেম আমরা ফেস করি সেটা হলো আমাদের পলিটিক্যাল পার্টি। মান্না ভাই যেটা বললেন যে পলিটিক্যাল পার্টিগুলোর ভেতরে যদি আমাদের ডেমোক্রেসি না থাকে, পলিটিক্যাল পার্টির ভেতরে যদি ডেমোক্রেসি না থাকে, তাহলে সেই পার্টিটা দেশ চালানোর ক্ষেত্রে ডেমোক্রেসি কীভাবে নিয়ে আসবে? পলিটিক্যাল পার্টির ভেতরে আমরা দেখি একটা নেগেটিভ কম্পিটিশন হয়। কিছুক্ষণ আগে আশরাফ কায়সার ভাই যেটা বললেন যে শো শুরু করার আগে আমরা কিছুক্ষণ কথা বলছিলাম যে পার্টির ভেতরে একটা নেগেটিভ কম্পিটিশন থাকে, কে কতটা সেন্টারকে একজন মানুষকে, যেটা একনায়কতন্ত্রে চলে আসছে, একজন মানুষকে কেউ কতটা খুশি করতে পারবেন। আজকে যদি আশরাফ কায়সার ভাই থাকেন সাপোজ প্রাইম মিনিস্টার এক্সের সামনে, আমাদের কারেন্ট প্রাইম মিনিস্টার এবং প্রাক্তন প্রাইম মিনিস্টার দুজনই আমাদের অনেক শ্রদ্ধেয়, যারা এই দেশকে লিড করেছেন, যে কোনো সময় লিড করেছেন, আমাদের তাদের এগেনস্টে যে কমপ্লেনই থাকুক না কেন, তারা এই দেশের নেতা এবং নেত্রী ছিলেন, সো তারা সবাই আমাদের শ্রদ্ধেয়। বাট আজকে এমন একটা সিচুয়েশনে এসছেন যে সাপোজ আশরাফ কায়সার ভাই যদি কাছে থাকেন এবং তার মেরিট আছে এবং উনি দেখছেন কিছু একটা ভুল হচ্ছে, উনি যদি সেই ভুলটা পয়েন্ট আউট করে দেন, তাহলে সেটাতে যে কোনো মানুষ, সবাই মানুষ, নেতা নেত্রীরাও মানুষ, তো যে কোনো মানুষের ভুল যখন একটা পয়েন্ট আউট করে দেওয়া হয় তখন তার কাছে একটু খারাপ লাগতেই পারে। সেই জিনিসটার অ্যাডভান্টেজ নিয়ে পাশে 10 জন দাঁড়িয়ে থাকেন যারা লাভ দিয়ে হয়তো তাকে ছোট করে বলবেন যে সে ভুল বলছে এবং দুর্বলতাটা ওই নেতার বা নেত্রীর নেই। আলটিমেটলি কয়েকবার যখন এই জিনিসটা হবে তখন আশরাফ কায়সার ভাইয়ের কোনো উপায় থাকবে না বাট ওই নেগেটিভ কম্পিটিশনে জড়িয়ে যাওয়ার, ওই মোশাহেবি বা তোষামোদি করার কোনো উপায় থাকবে না তার কাছে। এবং আমাদের দেশে আনফর্চুনেটলি খুব দুঃখজনকভাবে আমাদের দেশের পলিটিক্যাল পার্টির নেতৃত্বের ভেতরে সেম জিনিসটা চলে এসছে এবং এই জিনিসটা একমাত্র কারণ এসছেই বিকজ পার্টির ভেতরে ডেমোক্রেসি নেই। পার্টির ভেতরে যদি ডেমোক্রেসি থাকতো তাহলে এই জিনিসটা আসতে পারতো না। আমি অনেক বছর বাইরে কাজ করেছি, আমেরিকা ইংল্যান্ডে কাজ করেছি এবং পলিটিক্যাল ক্যাম্পেইনেই কাজ করেছি। সো ডিসিতে বা লন্ডনে আমার অনেক পরিচিতি বা বন্ধুবান্ধব আছে। কিছুদিন আগেও আমি ডিসিতে ছিলাম, অনেকের সাথে আমার কথা হচ্ছিল আমাদের দেশে কি হচ্ছে এটা নিয়ে। এবং বেশিরভাগ মানুষ যারা আমাদের দেশ সম্বন্ধে ভালো করে জানেন না, তাদের প্রথম প্রশ্ন আসে হলো ডক্টর ইউনূসকে নিয়ে তোমরা কী করছো? আর যারাই আমাদের দেশের সম্বন্ধে কিছু জানেন, সেটা আপনি সেনেটর লেভেলে বলেন, কংগ্রেসম্যান লেভেলে বলেন বা ইভেন স্টেট ডিপার্টমেন্টের লোকজনও বলেন, তার বলেও আছে তোমাদের দেশ ইতিহাস তো বলে দিচ্ছে যে নন ডেমোক্রেটিক একটা ফোর্স, যেটা আমরা যদি লুকিয়ে ছুপিয়ে না বলি তাহলে ওই আর্মড ফোর্সেস বা এরকম কিছু একটা, যে ইতিহাস বলে দিচ্ছে তোমাদের দেশে এরকম কিছু আসবে, তাহলে আর কি হবে? সো পুরো বিশ্বব্যাপী এরকম একটা সিচুয়েশন চলে আসছে সিম্পলি বিকজ আমরা আমাদের পলিটিক্যাল পার্টিগুলোতে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট যে কোনো ডেমোক্রেসি, কারণ আমরা তো পার্লামেন্ট বেসড ডেমোক্রেসি, পলিটিক্যাল পার্টি তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, ওই পার্টির ভিতরে আমাদের ডেমোক্রেসি নেই। পার্টির কোনো কাউন্সিল ইলেকশন ঠিকভাবে হচ্ছে না, পার্টির লিডার ঠিকভাবে চুজ করা হচ্ছে না, ইলেকশন করে পার্টির লিডার চুজ করে, পার্টির তো কার্ড হোল্ডিং মেম্বার আছে, সেটা হচ্ছে না, সেন্টারের চয়েসে হচ্ছে, চেয়ারপারসনের চয়েসে হচ্ছে। পার্টি ডেমোক্রেসি না থাকলে সেই পার্টি দেশে ডেমোক্রেসি আনতে পারে না। কিছু বলার ছিল না, এখানে একটা বিষয় আছে, আমি তার সঙ্গে একমত। একটা জিনিস বলা দরকার যে পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত যে বিষয়টি, ত্রয়োদশ সংশোধনী মামলায় আমি আইন অঙ্গনে একজন ছাত্র হিসাবে দায়িত্ব নিয়ে আপনার অনুষ্ঠানে বলছি, আজকের এই বিতর্ক সৃষ্টির জন্য অন্যতম একটি ভালো ভূমিকা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক পালন করেছেন। তিনি কিভাবে করেছেন? তিনি সহ যে টিমটা বললেন যে কনস্টিটিউশনে স্পিরিটটা হচ্ছে ডেমোক্রেটিক রাজনীতির ব্যবস্থা, সেখানে অসাংবিধানিক একটি বিষয়কে সংযুক্ত করা বেআইনি, এ পর্যন্ত বলে যদি উনি থামতেন, আমাদের ইতিহাসে কিন্তু রেকর্ড নাই অতীতে ঘটে যাওয়া ঘটনাকে কন্ডন করার জন্য ডক্ট্রিন অফ নেসেসিটির প্রশ্ন ওটাকে কন্ডন করে। কিন্তু আপনি যেটাকে বলতেছেন বেআইনি, আবার আপনি বলতেছেন যে ওইটাকে 2 টার্ম ইচ্ছা করলে আপনারা রাখতে পারেন। এখন ওই যে মান্না ভাই যেটা বললেন, সেইখানে দেখবেন যদি পার্লামেন্ট এটাকে বহাল রাখতো তাতেও কিন্তু সংকট দূর হতো না। এই কারণে যদি দুই পক্ষের রাজনীতির গুণগত মানসিক পরিবর্তনে কাছাকাছি না আসতেন, তাহলে এইটাকে যদি বহাল রাখতেন, প্রথম শর্তটা আসতো যে তাহলে কি চিফ জাস্টিস খায়রুল হক ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস সে থাকবে? বিএনপির পক্ষ থেকে বলা হতো নাকি মানি না, সে তো অন্য বিতর্ক। না, আমি বলছি যে
মানসিক জায়গাটা যদি দূরত্বের কাছে না আসতো, হয়তো বেগম খালেদা জিয়া একটা প্রস্তাব দিতেন যে থার্ড ম্যান একজন ভালো মানুষ, ওনাকে আনা হোক। আওয়ামী লীগ বলতো ওনারা যখন প্রস্তাব দিয়েছেন আমাদের আরেকজনের কাছে। এই জন্য আমি যেটা বুঝি যে রাজনীতির যদি গুণগত পরিবর্তন, মানসিকতার পরিবর্তন না হয়, তাহলে শুধু কেয়ারটেকারের ওই কনসেপ্টকে বহাল রেখেও সমস্যার সমাধান হতো না। কে এম হাসানের মতো একজন ভালো বিচারককেও কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে বিতর্কের মধ্যে ফেলেছিলাম। ধন্যবাদ। মতি ভাই, এখানে একটু বলি, প্রধান বিচারপতির যদি ভুল থেকেও থাকে, আওয়ামী লীগ সরকার তাকে পুরস্কৃত করেছে আইন কমিশনের চেয়ারম্যান করে, ওর চেয়ে নিম্ন পোস্টে কিন্তু, হ্যাঁ যেই পোস্টেই হোক। আপনি যদি আমাদের কানেক্টিং, বিচারপতিরা নিচের দিকে যান। হ্যাঁ নিচের দিকে। আপনি যদি প্রধান বিচারপতির স্ট্যাটাস অনেক বড় জায়গায়, ওইখানে কিন্তু হাইকোর্ট ডিভিশনের বিচারপতি আব্দুর রশিদ আচ্ছা, চেয়ারম্যান। এখানে দুটি প্রশ্ন আমি তুলব। যিনি বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন, তার থেকে উনি নিম্নের পোস্টে যান কেন? ওই ব্যক্তি সম্পর্কে আমাদের মনে কি ভাবের উদয় হয় তাহলে? আর যেই সরকার জানেন এই বাংলাদেশে গণতন্ত্র নিয়ে আর কোনো আলোচনার সুযোগ নাই, শুধু নির্বাচনকালীন সরকারের নিয়ে আলোচনায় এই দেশটি 22 বছর ধরে দুঃখ ভারাক্রান্ত অবস্থায় সাফার করছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং তাদের দলের বড় বড় নেতারা খুব ভালো করেই জানেন এটি হবে আগামী আন্দোলনের ইস্যু। সেইখানে তারা ওই প্রধান বিচারপতির অসম্পূর্ণ রায়কে বিবেচনায় নিয়ে পঞ্চদশ সংশোধনী করে ফেলেছেন। এখানে তার মানে আবার তাকেই যখন আপনি নিম্ন পদে অফার করেন এবং উনি রাজি হয়ে যান, তাহলে আপনি তাকে পুরস্কৃত করছেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখার বিষয় আছে। পুরস্কৃত কি পুরস্কৃত সেটা নিয়ে এটা ইতিহাস বলবে। এটা তো কম্পালশন না, ওনাকে না দিলেও তো হইতো। না, আমি বলছি যে, আমি সরি আধা মিনিট, আমি বলছি যে যিনি প্রধান বিচারপতি পদে অধিষ্ঠিত থাকলেন, তিনি ওনার ইমিডিয়েট পাস্ট হাইকোর্ট ডিভিশনের জজ যে পোস্টে ছিলেন সেই পোস্টে উনি গেলেন। এটি ইতিহাস বলবে এটি পুরস্কার ছিল না তিরস্কার ছিল। আরেকটা জিনিস হচ্ছে, জনাব খায়রুল হকের এতে কি ক্ষতি হলো আমি জানি না। বাংলাদেশ আওয়ামী লীগের যে মারাত্মক ক্ষতি হলো, আজকের দেশের যে সংকট নিয়ে আমরা আলোচনা শুরু করলাম, প্রায় 60 জন মানুষ মারা গেলেন গত 1 মাসে, তার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ অথবা যেই নির্বাচনটিতে 2014 সালের নির্বাচনে 33 জন লোক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন, একজন বিতর্কিত স্বরাষ্ট্রমন্ত্রী জেলা প্রশাসক ঘোষণা করেন তাকে নির্বাচিত বলে, যার আগের সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়াও বিতর্কিত এবং বেআইনি বলে আমি মনে করি। তার মানে এগুলোকে যদি আপনি শুধু সাদা চোখে দেখেন, দলীয় চোখে না, বাংলাদেশে দলীয় চোখে দেখতে গেলে সবচেয়ে পরিশুদ্ধ পানিকেও ঘোলা মনে হয়, ওই চোখে না। আরেকটা জিনিস মতি ভাই বলে শেষ করি, আমরা যখনই স্বৈরাচার বলি আমরা ধরে নেই সামরিক স্বৈরাচার। সামরিক স্বৈরাচার তো স্বৈরাচার বটেই, কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীরা যে স্বৈরাচার হতে পারেন এবং তারা যে একনায়ক হতে পারেন, তারা যে দলের ভিতরে স্বেচ্ছাচার হতে পারেন, তারা যে জাতির সাথে প্রতারণা করে ভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে দেশকে পেছনের দিকে নিয়ে যেতে পারেন, এই কথা বলার সুযোগ রয়েছে। বেসামরিকভাবে নির্বাচিত স্বৈরাচার তারাও নতুন স্বৈরাচার। অনেক ধন্যবাদ। না, আমি বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব দ্রুত। আমরা ফিরেই আমরা আসলে পবির কাছে যাব, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও স্বাগত জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক ফ্রন্ট লাইনে। আমাদের সঙ্গে রয়েছেন মাহমুদুর রহমান মান্না, সৌম্য রেজাউল করিম, ববি হাজ্জাজ এবং আশরাফ কায়সার। আমরা আপনাদের বক্তব্য শুনছিলাম। ববি, আপনি যেন কী বলতে যাচ্ছেন, তারপরে আমি মান্নার কাছে যাবো অন্য একটা বিষয় নিয়ে। আমরা মাঝখানে ব্রেক অনেকক্ষণ চলে গেছে, সো আমি একটু জাস্ট, আমরা বোধহয় পঞ্চদশ সংশোধনী নিয়ে কথা বলছিলাম এবং লাস্ট বোধহয় রেজাউল করিম ভাই বলছিলেন খায়রুল হক সাহেবের কথা, জাস্টিস খায়রুল হক সাহেবের কথা। তো আমাদের দেশটা খুব ছোট, ঢাকা শহরে খুব ছোট, সবাই সবাইকে চেনে, সবাই সবার সাথে কানেক্টেড। অ্যাকচুয়ালি আমার ফাদার ইন ল ছিলেন অ্যামিকাস কিউরি ওই ইশরাত খায়রুল হক সাহেবের কোর্টে। তো পঞ্চদশ সংশোধনী নিয়ে যেই প্রবলেমটা হয়েছে, আপনি নামটা বলবেন কি? সরি, ব্যারিস্টার আক্তার ইমাম। তো পঞ্চদশ সংশোধনী নিয়ে আজকের এই প্রবলেমটা হয়েছে, দ্যাটস ট্রু। কিন্তু পঞ্চদশ সংশোধনী সে মানে দ্য হোল, সবার অ্যাডভাইস যেটা বলা হয়েছে, সবার অ্যাডভাইস ছিল যে আমাদের দেশে কেয়ারটেকার গভর্নমেন্ট দরকার, বিকজ যেই কারণটা, যে এর আগে প্রথমে যে কারণে কেয়ারটেকার গভর্নমেন্ট দেওয়া হয়েছিল সেই কারণটা বদলায়নি, ট্রাস্ট আসেনি। দুই পার্টি একজন আরেকজনকে, মানে দুই পার্টির সেন্ট্রাল লিডারশিপ মনে করেন যে অপোজিশন তাকে খুন করতে চায়, সিম্পল কথা, এটা কোনো ট্রাস্ট নেই। সো এটা চেঞ্জ করার কোনো কারণ ছিল না, এটা হয়েছে। কিন্তু অপরদিকে আরেকটা কথা আছে যে আমাদের দেশে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা দরকার, কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমে জুডিশিয়ারিকে ঢোকানোটা হয়তো প্রথম থেকে ভুল ছিল, বিকজ সেপারেশন অফ পাওয়ার্স, সরকারের সেপারেশন অফ পাওয়ার্স খুব ইম্পর্টেন্ট। যখনই কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ, এই প্রাক্তন চিফ জাস্টিস যখন ঢোকানো হয়েছিল তখন সেপারেশন অফ পাওয়ার হয় নাই। জি, কিন্তু ঢোকানোর জন্য হয়েছে, আমি সেটা বলছি যে ঢোকানোর জন্য হয়েছে, এবং এটা খুব ইম্পর্টেন্ট। সেপারেশন অফ পাওয়ারও ডেমোক্রেসির জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। এবং যখনই একটা বেঞ্চ ডিপেন্ডেন্ট হয়, তার আপনার কি বলে, ওইখানে কে যাবে সেটা ডিপেন্ডেন্ট হয় প্রাইম মিনিস্টার অ্যাডভাইসের উপরে, প্রাইম মিনিস্টার সিলেকশনের উপরে, তখনই
ওইটা বিকাম সাবসার্ভিয়েন্ট টু দ্য প্রাইম মিনিস্টার। আমাদের চিফ মানে ইলেকশন কমিশন নিয়ে সেম কথাটা, যে ইলেকশন কমিশন আমাদের দরকার ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন করতে হলে সেম জিনিসটা করতে হবে, ফাইন্যান্সিয়ালি ইলেকশন কমিশনকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, এবং মানে ইলেকশন কমিশনের যত পজিশন নিয়োগ এটাও ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। প্রাইম মিনিস্টার বা কারো অ্যাডভাইজে এটা হতে পারবে না। অনেক ধন্যবাদ। মাহমুদুর রহমান, না আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে তৃতীয় শক্তি কি আমাদের নিয়তি? আমি রাজনীতির তৃতীয় শক্তি বলছি না, হ্যাঁ, আমি রাজনীতির তৃতীয় শক্তি বলছি না। না, তাহলে আমি অন্য কাউকে নিয়তি মানতে রাজি নই। আপনি যদি এখন আমি তো- বলেন ওই যে না, আগের- এখন তো আমি আমরা আগের দেখছি, বিতর্কটা এই যে বলি। না, মানে ঘুরে ফিরে তো আপনারা এক জায়গায় কনক্লুশন যাচ্ছেন, যেটা ববি বলছিলেন যে আমেরিকায় তাকে জিজ্ঞেস করেছিল, ও তোমাদের দেশের মধ্যে জানাই আছে, তোমরা কোথায় যাবা? না, আগের একটা শব্দ দিয়ে কথা বলি, ওই যে বললেন না যে শেখ হাসিনা তখন 111-কে বলেছিলেন তার আন্দোলনের ফসল। আমি এটা তখন সেন্ট্রাল কমিটি, আমি ছিলাম আওয়ামী লীগের, তো ওখানে বলেছি, পত্রপত্রিকায় লিখেছি, এরপর আমি লাগাতারভাবে বলছি 111 কোনোভাবেই আন্দোলনের ফসল ছিল না, এটা ছিল পরিণতি। হয় না এরকম, আপনি টার্গেট করেছেন একটা জিনিস কিন্তু টার্গেটে পৌঁছাতে পারেনি, মাঝখানে অন্য কিছু হয়েছে যেটা আপনি অ্যাকসেপ্ট করেন কিংবা না করেন, ওটাই তখনকার রিয়ালিটি। এখন কি হয়েছে, এই দুটো দল, দুটো জোট, দুই নেত্রী যেরকম করে বলেন, তারা এরকম করে লড়ছেন, এমন একটা ইস্যুতে লড়ছেন যেখানে সলিউশনের কোনো পয়েন্ট আমরা রিচ করতে পারছি না। অথচ এইভাবে চলতেও পারে না দেশ। বাংলাদেশের ইকোনমি, সোসাইটি এত স্ট্রং না যে আরও নির্বাচন হতে তো ধরেন 1 মাস বাকি আছে, 1 মাস পর্যন্ত এই বোঝাটা নিতে পারে। তাহলে কিছু একটা হতে হবে ইন বিটুইন। এই ইন বিটুইনের প্রশ্ন যখন আসছে, তখন এই দুটো শক্তিকেও ওভারপাওয়ার করতে পারে এরকম কোনো পাওয়ারের প্রশ্ন আসছে। সেই হিসেবে আপনার নিয়তি বলেন বা যাই বলেন, এটা একটা ব্যাপার হতেই পারে এরকম মনে হচ্ছে। আমার এই কথার মধ্যে দিয়ে এরকম বোঝার কোনো কারণ নাই যে আমি চাইছি যে সেটা হোক। আমি চাইছি এত কিছুর পরেও এই দুইজন বুঝুক, শেষ পর্যন্ত আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে এই কিন্তু অবস্থা। দেশটা তো যা যেদিকে যাচ্ছে তাতে কেউ বুঝতেছেন, কেউ তো বুঝতেছেন না। আমি সবাই বুঝছে, ওই দুইজন বুঝে না, কে বুঝছে না? এটা তো হুমায়ুন আহমেদ বলে গেছেন। তো সবাই তো বুঝছে, আমি বুঝছি, আপনি বুঝছেন, সবাই বুঝছে। দেশের উনি বলছেন কত যে বড় পশু ক্ষতি। পাখিও বুঝে, হ্যাঁ। কিন্তু আমাদের দুই নেত্রী কেউ কাউকে বুঝেন না। তাই তো, এটাই বাস্তব, এটাই বাস্তব। তো ওনারা দুইজন বুঝুক, না যদি বোঝে তাহলে এটার যে পরিণতি হবে, আপনি যা ইঙ্গিত করলেন, তার দায় দুজনেরই হবে, কারো কম কারো বেশি, সেই দিকেই যাবে এটা। মাননীয় প্রধানমন্ত্রী আল জাজিরার সাথে ইন্টারভিউতে বলেছেন যে বেগম খালেদা জিয়ার ব্যাপারে তার যে অবস্থান সেটি আদর্শিক। আমার মনে হয় এখানে ব্যক্তিগত বিরোধ এবং ব্যক্তিগত অপছন্দ এবং ব্যক্তিগত প্রতিহিংসা ছাড়া কোনো আদর্শের অবস্থান নাই। প্রথমত, বড় দুটি দলের আদর্শিক অবস্থান ভীষণ নড়বড়ে এবং নাজুক, এবং দুই দলের মধ্যে অনেক মিল রয়েছে, কিন্তু তাদের আপনি শুধু কিছুক্ষণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান অন্য একজন ব্যক্তিকে ভাবুন এবং বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া না অন্য একজন ব্যক্তিকে ভাবুন, আপনি কয়েক মিনিটের মধ্যে এই আলোচনা সমাধানের দিকে চলে যেতে পারবে। কিন্তু এই যে আমাদের এখানে রাজনীতিতে, তবে এটি একদিনে শেষ হয়নি, কিন্তু আপনি দেখুন 21শে আগস্টের গ্রেনেড হামলা, সেটি এই দেশেই ঘটেছিল, তার কোনো বিচার হয়নি, জজ মিয়া নাটক হয়েছে। কাজে এটি কিন্তু এক ধরনের মানে ঐতিহ্যও রয়েছে এই বিরোধিতার, এবং এখানে হচ্ছে কিন্তু এই বিরোধিতা করতে করতে দেশের যে পরিস্থিতি, দেশ যেদিকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, আপনি লক্ষ্য করতেছেন কিন্তু ঢাকা শহরে বসে আমরা বেহেশতে আছি, আর ঢাকার বাইরের অবস্থাটা কি আমি খুব নিশ্চিতভাবে জানি। এবং আমার মনে হয় যে এই দুজনের চিন্তাই, মুখে তারা যতই একে অন্যকে বলতে পছন্দ করো গণতন্ত্রের মানসকন্যা এবং জননেত্রী, দেশনেত্রী, দেশের অবস্থান কিন্তু তাদের মানসপটে খুব প্রবলভাবে আছে, এটি আমার মনে হয় না। জনগণ হচ্ছে একটি বায়বীয় বস্তু, তার যে শারীরিক অবস্থান আছে, তাকে যে বোমা হামলা হলে তার যে শ্বাসনালী পুড়ে গেলে কষ্ট হয়, এটি এই দুইজনের কারোরই বোধহয় প্রবলভাবে নাড়া দেয় না। কিন্তু তার মানে হচ্ছে, অথবা দিলেও তার উপরে যে স্বার্থ চিন্তাটা আছে, দলীয় চিন্তা আছে, ক্ষমতার প্রতি লোভ আছে, এবং এক ধরনের তোষামতকারীদের প্রতি যে আস্থা আছে, এর বাইরে তারা না। ফলে যেটা হয়েছে যে আমরা পোস্টারে দেখতে পাই যে দেশ বড় এবং জনগণ বড়, কিন্তু আসলে মানসপটে আমি সেটা বিশ্বাস করি না। মতিভাই, বাংলাদেশে একটা ক্ষমতা লোভী রাজনীতির সূচনা হয়েছে, এবং 90 সাল থেকে, 90-এর আগে একজন সামরিক স্বৈরাচারকে ক্ষমতা লোভ করতে দেখেছিলাম, 90-এর পরে আমরা বেসামরিকভাবে নির্বাচিত এবং জনগণের দ্বারা নির্বাচিত ব্যক্তিবর্গকে ক্ষমতার লোভে পড়তে দেখেছি। তারা যখন 5 বছরে দেশ শাসন করেন, তারা দলের শাসন করেন, তারা দেশের শাসক হতে পারেননি। আরেকটা হচ্ছে কুরাজনীতির কবলে পড়েছি আমরা, এবং ভেজাল গণতন্ত্রের খপ্পরে পড়েছে বাংলাদেশ। এখানে যদি আমরা মুখে অনেক সুন্দর সুন্দর কথা, ভেজাল গণতন্ত্র, হ্যাঁ, এখানে যদি আমরা যদি মুখে অনেক কথা বলি, কিন্তু আমরা যদি আসলে কাজে সেটি না করি,
আমার মনে হয় ক্ষমতা লোভ, কুরাজনীতি এবং ভেজাল গণতন্ত্র বাংলাদেশের সমস্যা। কেননা আমি কেন ভেজাল শব্দটি বলছি, গণতন্ত্র এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ভালো শাসন ব্যবস্থা আমাদের মতো দেশের জন্য। কিন্তু কোনো নাগরিক যদি আওয়ামী লীগ বিএনপির গণতন্ত্র দেখে ভাবে এটি হচ্ছে গণতন্ত্র, তাহলে কিন্তু দুর্ভাগ্য ছাড়া আর কোনো উপায় নেই। আর বিকল্প তো দেখতে পাচ্ছে না সে। কাজে আমাদের নতুন রাজনীতির কথা ভাবতে হবে, অথবা এই রাজনীতিবিদদেরকে নতুন রাজনীতির দীক্ষা নিতে হবে, কারণ এটি হাইয়েস্ট টাইম। জি, একটা দর্শকের লাইনে আছেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রেজাল সাহেবের কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। জি বলুন। যে এখন উনি বলতেছেন যে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করছে এবং এটা খুব ভালো হয়েছে, ভালো একটা জিনিস, তাই না? তো এই ভালো জিনিসটাই যখন বিএনপি করতে চাইছিল, তখন তারা যে আন্দোলন করলো, আন্দোলনের ফলে যে অনেকগুলা লোক মারা গেল, অনেক দেশের ক্ষয়ক্ষতি হলো, তাহলে সেইগুলার ক্ষতিপূরণ কে দেবে? ধন্যবাদ আপনাকে রেজাল ভাই, আপনার সামনে এই প্রশ্ন। না, সম্মানিত দর্শক, তত্ত্বাবধায়কটাকে কিন্তু বিএনপি কখনো বাতিল করতে চায়নি। বিএনপির বিরুদ্ধে অভিযোগ ছিল তৎকালীন বিএনপির ওই সময় আনতে চায়নি। বাইরের যারা ছিলেন রাজনীতির, তারা বলছিলেন যে বিএনপির কিছু নির্বাচনী কর্মকাণ্ডের কারণে এমন ধারণার সৃষ্টি হয়েছে যে তাদের অধীনে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হবে না। সেই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু ব্যাপারগুলো আমরা নিশ্চয়ই ভুলে যাইনি। মাগুরার নির্বাচনে আমাদের প্রধান নির্বাচন কমিশনার সেখানে সফর করে ঢাকায় ফিরে এসে অসহায়ত্ব প্রকাশ করেছিলেন। এর পরবর্তীতে যে ধারাবাহিক কতগুলি ঘটনা ছিল, বিশেষ করে 2007-এর যে ঘটনা, 2004-এর পরবর্তী ঘটনাগুলি, ঢাকার একটা আসনে নির্বাচন সহ সব কিছু মিলে তখন কিন্তু মানুষের ভোট অধিকার প্রয়োগের জায়গাটা তখন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তাদের অধীনে নিরাপদ ছিল না। এ কারণেই কিন্তু শুধু বিএনপি ছাড়া সকলেই বলছিলেন যে একটা ইন্টারিম গভর্নমেন্ট বা একটা অথরিটি দরকার যেখানে আমাদের ভোটটাকে কেড়ে নেওয়া হবে না। আর আওয়ামী লীগ কিন্তু সুপ্রিম কোর্টের দেওয়া সিদ্ধান্তের আলোকে সেটাকে কনস্টিটিউশনে শুধুমাত্র সংযুক্ত করেছে। এটা কতটা ভালো কতটা মন্দ সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, আলোচনা থাকতে পারে। আমি যেটা বললাম যে আওয়ামী লীগ যেটা করেছে সর্বোচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে করেছে, এবং আওয়ামী লীগ এটা করার পরে আওয়ামী লীগের যে টেনিউরটা, এই টেনিউরে কিন্তু একটা উদাহরণও দেখানো যায় না যেখানে মাগুরার মতো অথবা ঢাকা 10 আসনের মতো অন্য কোথাও ভোট অধিকার হরণ করা হয়েছিল। পার্থক্যটা এইখানে। আর আরেকটা বিষয় যেটা আলোচনার ভিতরে আসছে, আশরাফ ভাই চমৎকার বলছেন যে ভেজাল গণতন্ত্র, কুরাজনীতি আর আদর্শিক ভিন্নতা কিনা। আমি প্রথম বলতে চাই, আমার কাছে মনে হয় আওয়ামী লীগের কোনো অফিস বেয়ারার আমি নই, দায়িত্ব নিয়ে তাদের দলের কথা বলতে পারি না, কিন্তু নাগরিক হিসাবে আমার কাছে মনে হয় যে আদর্শিক একটি জায়গা আছে। সেই জায়গাটা হলো এই, আওয়ামী লীগ যে কনসেপ্টে রাজনীতি করেন, তাদের ভিতর রাজনৈতিক চিন্তা চেতনা, তারা একটা অসাম্প্রদায়িক রাজনীতির প্রগতির ধারার মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে তারা এগোতে চান। সেই ক্ষেত্রে বিএনপির সবচেয়ে সহায়ক তাদের জোটের ভিতর যারা আছেন, তারা কিন্তু মুক্তিযুদ্ধকালীন সময়ে তাদের যে ভূমিকা, সেই বিষয়টাকে আমরা অবশ্যই বিস্তৃত হতে পারি না। আবার দেখবেন যে কালচার অফ ইম্পিউনিটি, যেটা অপরাধের দায় মুক্তির জায়গাটা, আওয়ামী লীগ মনে করে যে যে অপরাধী করুক না কেন বিচার করা উচিত। 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করার পরে 31শে ডিসেম্বর মতি ভাই কিন্তু জেলখানায় আটক সকল যারা দালাল আইনে গ্রেপ্তার হওয়া, সাজা হওয়া সবাইকে ছেড়ে দেওয়া হয়েছিল। আবার বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের যাতে বিচার না হয় ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। খোদ জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের যে মামলাটি, সেই মামলাটির কিন্তু মতি ভাই আপনি হয়তো জানেন আজও কিন্তু তদন্ত শেষ হয় নাই। চট্টগ্রাম সিএমএম আদালতে সেই মামলাটা পেন্ডিং। আওয়ামী লীগ মনে করে যে 71-এ যারা মানবতা বিরোধী অপরাধ করেছিল তাদের যেমন বিচার হওয়া দরকার, বঙ্গবন্ধু হত্যা মামলায় যারা জড়িত তাদের বিচার হওয়া দরকার। সেই প্রক্রিয়াগত দিক থেকে কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আদর্শিকভাবে বিএনপির একটি দূরত্ব আছে। আবার শেখ হাসিনা নিজেও মনে করেন যে তাকে 21শে আগস্টের গ্রেনেড হামলার মধ্য দিয়ে মারার যে প্রক্রিয়াটা ছিল, সেখানে তারা মনে করেন যে উগ্র জঙ্গিরা বিএনপির আশ্রয় থেকে তারা এটা করেছিল। প্রতিভা, আমি শুধু এক লাইনে বলবো, আওয়ামী লীগ যখন জামাতের সাথে যৌথভাবে আন্দোলন করে অথবা নির্বাচনের আগে যখন খেলাফতে মজলিসের সাথে 4 দফা চুক্তি করে, তখন আমার সত্যি সন্দেহ হয় অসাম্প্রদায়িক চেতনার আওয়ামী লীগ জীবিত আছে কিনা। আরেকটা কথা হচ্ছে, মাগুরার নির্বাচন কিন্তু অত্যন্তভাবে সমালোচিত, নিন্দিত।
ভোলাতে উপনির্বাচনে কি হয়েছে আওয়ামী লীগ আমলে, কিশোরগঞ্জে রাষ্ট্রপতির ছেলে যেদিন নির্বাচিত হলো সেই দিন কি হয়েছে, এই প্রশ্নগুলো আমি আওয়ামী লীগ সমর্থকদের করতে বলবো যাতে তারা আয়নায় নিজেদের মুখ দেখতে পায়। বঙ্গবীর কাদের সিদ্দিকী নির্বাচন, বঙ্গবীর কাদের সিদ্দিকী নির্বাচনে কি হয়েছে, এই নিয়ে অনেক বিতর্ক আছে, এটা নিয়ে তো শেষ করা যাবে না। এটা আরো পেছনেও যাওয়া যায়, গেলাম না। না প্লিজ আপনি খন্দকার মুস্তাকের নির্বাচনের কথা বলছেন তো। যাই হোক, হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মকবুল হোসেন বলছি সোনামুখী কাজীপুর সিরাজগঞ্জ থেকে। জি, আমার আওয়ামী লীগের যে মুখপাত্র আছেন, এক্স বা সুপ্রিম কোর্ট বা বারের সভাপতি ছিলেন রেজাউল করিম স্যারের কাছে প্রশ্নটা হলো যে জামায়াত ইসলাম যুদ্ধ অপরাধ করেছে 1971 সনে। যুদ্ধ অপরাধের বিচার হচ্ছে 2010 সাল বা 9 সাল থেকে শুরু হয়েছে বিচারটা। তো এখন আমরা পেপার পত্রিকা বিভিন্ন টিভির মাধ্যমে শুনতে পাই যে জামাত ছাড়লেই বিএনপি তারপরেই তাদের সাথে আলোচনা করি। তো এই যুদ্ধ অপরাধে সংগঠিত হয়েছে 1971 সালে, কিন্তু এই বিগত 2009 সালের আগ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে জামাতকে সাথে করে নিয়ে আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড চালাইছে। তাহলে তারা এখন তাদের সঙ্গ ছাড়তে বলতেছেন, তারা একসময় তাদের সাথে ছিলেন। এটা কি শুধু ভোটের রাজনীতির কারণে, না আসলে হলো যুদ্ধ অপরাধের বিচারটা এই কারণ? অনেক ধন্যবাদ। সেটা যাই হোক, এটা সেই প্রশ্নের জবাব আপনার কাছে আসবো পরে। মাহমুদুর রহমান মান্না, সেটা হচ্ছে যে অনেক রাজনৈতিক পণ্ডিত, রাজনৈতিক বিশ্লেষক বলেন, তারা বলেন যে শাসক দল আত্মঘাতী পথ বেছে নিয়েছে। আপনি কি এর সাথে একমত এই সামগ্রিক প্রক্রিয়ায়? মানে ওই যে আপনার আছে না, সিস বলে একটা করাতে, এদিকে গেলেও কাটে ওদিকে গেলেও কাটে। আমি এখন আওয়ামী লীগের অবস্থা এরকম দেখি, যেদিকে যাই সেদিকেই কাটবে। আওয়ামী লীগ এই নির্বাচন যদি করতে চায় গায়ের জোরে, তাতেও তারা বাঁচবে না। এই নির্বাচন বদলে যদি অন্যভাবে দেয়, তাও তারা বাঁচবে না। মূলত যদি গণতন্ত্রের স্পিরিটে তারা আসতে পারতো, আমি মনে করি তাহলে প্রধানমন্ত্রী খুবই পদত্যাগ করতে পারতেন। নির্বাচন তাদের দেওয়া দিন অনুযায়ী তো 30 দিন বাকি আছে। যেরকম করে ডক্টর কামাল আরও কয়েকজন বিশিষ্ট নাগরিক সহ গিয়ে প্রেসিডেন্টের কাছে প্রস্তাব দিলেন যে উনি পদত্যাগ করলে এই সময়ের জন্য মধ্যে তারপরে কনস্টিটিউশন অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করা হোক, এটা ইজিলি করা যেত। তাতে প্রধানমন্ত্রীর এক ধরনের বদান্যতাও প্রকাশ পেত। উনি সেটা করেননি। এখন যদি করেন, এত আন্দোলনের পরে, এত রক্তপাতের পরে মনে হবে তার কাছে কোনো উপায় নেই। আরও বেশি করে মনে হবে যেহেতু তার সব চাইতে দুধ কলা দিয়ে যাকে পুষলেন, ওই হোসেন মোহাম্মদ এরশাদ বেরিয়ে চলে গেছে। এই ইলেকশন মানে একটা ফুটবল খেলার মাঠে শুধু 11 জন প্লেয়ার ছাড়া রেফারি নাই, লাইন্সম্যান নাই, অন্য টিম তো নাই। তো তারা কোথায় যাবে এখন? গোলপোস্ট আছে কিনা? গোলপোস্ট আছে কিনা? গল্প শুধু তাদেরটা আছে, ও তাদেরটা আছে। তো এইটা তো তাদের কোনো উপায় আছে বলে সেরকম দেখছি না। ববি, আপনি কিছু অ্যাড করবেন? জি, অবভিয়াসলি একটু মানবের সাথে জাস্ট একমত হব যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তো সম্ভব না। ইলেকশনের তো কিছু ডেফিনেশন আছে। কেন সম্ভব না? ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি সবার পার্টিসিপেশন না হয়, হাউ ক্যান ইউ হ্যাভ এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন? তো ফ্রি এই নির্বাচনে সম্ভব না। জি, ওটাই বলছি, মানে রাইট নাও এখন যেটা হচ্ছে, মানে 5 তারিখের কথা যেটা হচ্ছে, জানুয়ারির 5 তারিখ, সেই হিসেবে বলছি। সরি, আমার ফার্স্ট হয়তো বলে নেওয়া উচিত ছিল। সো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের তো একটা সংজ্ঞা আছে, ডেফিনেশন আছে। মেজর একটা অপোজিশন পার্টি থাকতে, প্লাস অ্যাকাউন্টেবিলিটি না থাকলে, প্রেডিক্টেবিলিটি না থাকলে। অ্যাকচুয়ালি আবুল মাল আব্দুল মুহিত সাহেবের একটা বই 2007-এ উনি পাবলিশড হয়েছিল অ্যাবাউট গভর্নেন্স, এবং ওয়ান অফ দ্য থিংস উনি নিজে মেনশন করেছিলেন যে অ্যাকাউন্টেবিলিটি, প্রেডিক্টেবিলিটি। এখন আমরা সরকারের দিকে তাকিয়ে, দেশের অবস্থার দিকে তাকিয়ে কি প্রেডিক্ট করতে পারি? কোন বিশেষজ্ঞ বাংলাদেশে আছে যে প্রেডিক্ট করতে পারবে কি হচ্ছে আগামীকাল? তো প্রেডিক্টেবিলিটি তো নেই, গভর্নেন্স তো নেই। এই ইলেকশন মানে 5 তারিখে যদি ইলেকশন হয়, বা 5 তারিখে যদি ইলেকশন করতে চেষ্টা করা হয়, এই ইলেকশন কোনো মতেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে না। মান্না ভাই যেটা বললেন যে শুধু একটা টিমই আছেন, রেফারি, লাইন্সম্যান, কিচ্ছু নেই। জি, দেখুন, আমার কাছে মনে হয় যে মান্না ভাই যেটা লাস্ট পার্টে বলছেন, আওয়ামী লীগের কি করার আছে, আমি যেটা মনে করি যে কনস্টিটিউশনালি প্রসিড করা ছাড়া আওয়ামী লীগ কি ইচ্ছা করলে বলতে পারবে যে আমি রিজাইন দিয়ে দিলাম, তারপর অবস্থাটা কি, তারপর কি উইল বি নেক্সট ইফ শেখ হাসিনা স্টেপ ডাউন? আওয়ামী লীগকে তার কনস্টিটিউশনাল ধারাবাহিকতা রক্ষা করার জন্যই কিন্তু মানুষ ভোট দিয়েছে। সেই ক্ষেত্রে হতে পারে যে বিরোধী দলকে আস্থায় এনে নির্বাচনে অংশগ্রহণ করাতে পারেন নাই কেন? আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু একথাও বলা হয় তাদের পক্ষ থেকে যে বিএনপির অনেকে নির্বাচনে আসতে আগ্রহী, কিন্তু বিএনপির সবচেয়ে উল্লেখযোগ্য যে জোট, তাদের অনেক শীর্ষ নেতারা গ্রেপ্তার হয়ে বিচারের মুখোমুখি, কারো কারো দণ্ড হয়েছে, কারো বিচার আন্ডার প্রসেস, তারা তাকে আসতে দেয় না। এখন এই জাতীয় স্টেজে মতি ভাই, আপনার নিশ্চয়ই সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে
একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা দলের অবস্থানে থেকে আওয়ামী লীগ এবারে কিন্তু কতটা ছাড় দিলে খুশি হতো মানুষ সেটা অন্য বিতর্ক, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় প্রধান কিন্তু কথা বলছেন যে কোন কোন মিনিস্ট্রি চান আসেন নির্বাচনের কালীন সরকারে অংশগ্রহণ করে ক্ষমতার শেয়ার করি, যাতে নির্বাচনকে কোনোভাবে কোশ্চেনেবল কেউ বলতে না পারে। আপনারাও শেয়ার করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে যেটা যেটা চান সেটা আমি দিব। শেখ হাসিনা ইচ্ছা করলেই কিন্তু ক্ষমতাটা এই মুহূর্তে ছেড়ে দিয়ে যে কোনো কারো হাতে দেওয়ার মতো অবস্থা নাই। এই এক। নাম্বার 2 হলো শেখ হাসিনা লাস্ট টেনিউরে কিন্তু ভোটের অধিকারে মানুষের যেটা, সেই অধিকার হরণ করার কোনো রেকর্ড নাই যার দ্বারা বলা যাবে যে ওনার অধীনে ভোট দিতে গেলে এই উদাহরণ সৃষ্টি করেছেন। এখানে কিন্তু ভোট হওয়ার মতো কোনো জায়গা নাই। আর একজন শ্রোতা একটা প্রশ্ন করেছেন জামাতের সঙ্গে। আমি দর্শক শ্রোতা, আপনি যদি অনুষ্ঠান দেখে থাকেন এখনো, আমি আপনাকে বলবো বঙ্গবন্ধু কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের কথা জোরালোভাবে বলেছিলেন, এইটাকে কিন্তু কখনো পরিত্যাগ করা হয়নি। একটা টেনিউরে আওয়ামী লীগের সঙ্গে যুগপথ আন্দোলনে জামাত ইসলাম ছিল, তার দ্বারা কিন্তু জামাতকে শেয়ার করা বা কোনো ইন্ডেমনিটি দেওয়া অথবা যারা অপরাধ করেছিল তাদের দায় মুক্তি দেওয়ার মতো কোনো ঘটনা কিন্তু আওয়ামী লীগ ঘটায়নি। যাই হোক, দর্শকের প্রশ্ন ছিল, তিনি বলছেন যে আওয়ামী লীগ কি করার আছে আর কোন কোন মন্ত্রণালয় দিলে তাতে কি প্রধানমন্ত্রীর যে ক্ষমতা মন্ত্রণালয় সবকটা দিলে কি অবস্থা দাঁড়ায়? না, আমাদের কনস্টিটিউশন বলছে যে মন্ত্রিসভা যৌথভাবে প্রধানমন্ত্রীর কাছে দায়ী, তারা পার্লামেন্টের কাছে দায়ী না। এবং প্রধানমন্ত্রী যেরকম মন্ত্রী নিয়োগ করতে পারেন সেরকম মন্ত্রী কাউকে বাদও দিয়ে দিতে পারেন। অতএব এমনিতে ধরেন আমাদের নর্মাল যেরকম প্রসিডিউর চলছে তাতে মন্ত্রীদের ফাইলও শেষ পর্যন্ত মন্ত্রীরা সই করছেন না যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী কনসেন্ট না দিচ্ছেন। তো তাতে আপনি হোম মিনিস্ট্রি দিলেই বা কী এসে যায়? হোমমন্ত্রী মানে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, তার কথায় তো কোনো বাহিনী চলবে না, প্রধানমন্ত্রীর কথাই চলবে। অতএব উনি যতক্ষণ পর্যন্ত তার এইটা না করছেন, নির্বাচনকালীন ব্যবস্থাতে প্রধানমন্ত্রীও অন্য মন্ত্রীদের সমান এরকম জায়গায় না যদি আনেন, তাহলে প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে বাকি সবগুলো মন্ত্রী মিলেও প্রধানমন্ত্রীর সমান হতে পারবেন না। এ কথার কোনো মানে নেই। আমার মনে হয় এই কথা আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্বকে এখন স্বীকার করে নিতে হবে। আওয়ামী লীগ কাদায় আটকে গেছে, এই কাদায় তার পা আটকে গেছে। এখন সে যদি এদিকেও পা ফেলতে চায় কাদা পড়বে, ওইদিকে পা ফেলতে চায়, এটি তার নিজের সৃষ্টি করা। এটি বিরোধী দল কোনো শক্তিমত্তা দিয়ে রেজাউল ভাই তো বলছেন যে কি করার ছিল সেটি হচ্ছে এই পঞ্চদশ সংশোধনীটি এককভাবে না করা উচিত ছিল। বিএনপি এমন কোনো শক্তিশালী এবং আদর্শবান বিরোধী দল ছিল না যারা এরকম একটি যৌক্তিক আন্দোলনকে নিতে পারতো এই সংশোধনী ছাড়া। কিন্তু যেটি হয়েছে, আওয়ামী লীগ এখন এমন কাদায় পড়ে গেছে। তার আপনি একটা জিনিস খেয়াল করুন মতি ভাই, বাংলাদেশে ক্ষমতায় থাকলে টাকা পয়সার লেনদেনেরও কিন্তু পর্দার সামনে এবং পেছনে ঘটে। এবং আমরা অন্তত ভেবেছিলাম যে বিরোধী জোটের কিছু দলছুট অসমর্থ নেতৃত্বকেও আওয়ামী লীগ জোগাড় করতে পারবে তার ক্যাম্পের পাশে। বাস্তবে কিন্তু সেটি ঘটেনি। এবং জেনারেল এরশাদ এখন যেই তিনি কিন্তু সুবিধাজনক অবস্থানে আছেন। আওয়ামী লীগের সাথে তার নেগোসিয়েশনে এরশাদ আপার হ্যান্ডে আছেন। এবং এরশাদের মতো আপাতভাবে নীতিহীন রাজনীতিবিদ তিনি যখন আত্মহত্যা করতে চান, আপনি পরিস্থিতি বুঝতে পারছেন চাপাচাপির পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে। স্যার, আপনি কি এটা স্বীকার করবেন না যে 6 ডিসেম্বর 1990 সনে এরশাদ সাহেবের পতন ঘটেছিল? সেই 6 ডিসেম্বরে বাংলাদেশের রাজনীতির প্রধান নিয়ামক তিনি। অফকোর্স তিনি নিয়ামক। এবং আজকে আমার বলতে অত্যন্ত দুঃখ হচ্ছে, ওই সময় আমরা রাজপথে ছিলাম 90 সালে। আমরা সত্যিই ভেবেছিলাম এক সময় গণতন্ত্র হবে এবং আমরা গর্ব করে বলতে পারবো গণতন্ত্রের আন্দোলনে আমরা ছিলাম। আওয়ামী লীগ এবং বিএনপির এবং এখন প্রধানত আওয়ামী লীগের জন্য আমাদের সেই লজ্জা বরণ করতে হচ্ছে যে আমরা গণতন্ত্র পাইনি। আমার মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী স্টেপ ডাউন করা ছাড়া এই মুহূর্তে আওয়ামী লীগের সামনে ভালো কোনো বিকল্প নেই। অনেক ধন্যবাদ আপনাকে। 30 সেকেন্ড আপনার জন্য। ও সরি, ওনার জন্য 30 আর বাকিটা ভেরি কুইকলি। তাহলে আমি জাস্ট আশরাফ কায়সার ভাইয়ের একটা উনি যে পয়েন্ট তুললেন সেটার সম্বন্ধে বলতে চাই যে প্রেসিডেন্ট এরশাদ সাহেবকে নীতিহীন বলার ব্যাপারে, যেটা আপনি মাত্র তুললেন, যে উনি যখন যেই মুহূর্তে আমরা দেখেছি এই দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে অ্যান্ড 2টা ক্যাজুয়ালিটি, আমি বলছি না সেটাকে ছোট করে দেখছি না, আমি বলছি 2টো ক্যাজুয়ালিটি যখন হয়েছে হি স্টেপ ডাউন, উনি পদত্যাগ করে এবং এমন একটা স্ট্রাকচার দিয়ে গেছেন যেখানে একটা ইলেকশন হতে পারে, কিছু একটা সৃষ্টি হতে পারে যেখান থেকে ইলেকশন হতে পারে। 96 সালে যেটা হয়েছে, সো এখানে মানে তাকে নীতিহীন বলা
এবং এখনো যে জিনিসগুলো হচ্ছে পলিটিক্যাল গেমস অনেক কিছু খেলা হচ্ছে, কিন্তু উনি কিন্তু প্রথম থেকে যেটা বলে এসেছেন, আপনি আশরাফ যদি একটা কায়সার সম্ভবত পয়েন্টে এটা থাকেন, বলতে চাইছেন যে তিনি ঘন ঘন মত পরিবর্তন করেন। ওনার মত পরিবর্তনের ব্যাপারটা যদি একটু প্রিন্সিপালে আসেন, না, obviously আমি আমি first নীতিহীনও বলেছি- বলতে চাচ্ছি, আজকে সরলীকরণ করে এরশাদের আমলকে এভাবে বিশ্লেষণ করা আমি মানি না। কামরুল হাসান যেই ছবিটি এঁকে গেছিলেন, যার টাইটেল দিয়েছিলেন বিশ্ব বেহায়া, আমি এখনো মনে করি সেটি রাইট আচ্ছা, ছিল। আপনি অ্যাজ এ সিটিজেন অবভিয়াসলি আপনি আপনার ওপিনিয়ন বলতে পারেন, কিন্তু আমার কথা হলো যে সেই ওপিনিয়নটা বলার সাথে সাথে অন্যদের যে ক্রিটিসিজমটা ডিউ, অনেক ধন্যবাদ সেটাও ভাইয়া। সাথে থাকা জি উচিত। প্লিজ। দেখুন, আমার কাছে যেটা মনে হয় জি, যে একদম কম সময়। আমি নীতিহীনতার যে জায়গাটা শুধু না, সেই নীতিহীনতার জায়গার শিকার হয়ে আজকের অনুষ্ঠানের উপস্থাপক মতিউর রহমান চৌধুরীর কিন্তু কনভিকশন হয়েছিল। অনৈতিকভাবে বিচার বিভাগকে প্রভাবিত করার চেষ্টা করার একটা নিউজ প্রকাশ করে সত্য ঘটনা সম্বলিত মতি ভাই সহ তার রিপোর্টারের কনভিকশন হয়েছিল। আমি এরশাদ যেদিন ক্ষমতায় আসছে তার পরের দিন অ্যারেস্ট হয়েছিলাম, ফিজিক্যাল টর্চারের শিকার হয়েছিলাম উনি ক্ষমতায় যাওয়ার আগের দিন পর্যন্ত। ওনার রাজনীতি কিভাবে বিপন্ন করেছে, কিভাবে রাজনীতিবিদদের চরিত্র হনন করেছেন, কাজে তার জায়গায় একটা দৃঢ়তার সঙ্গে আমি মনে করি রাজনীতিতে যার যত ক্ষতি থাকুক উনি অনৈতিক রাজনীতি করেছেন। অনেক ধন্যবাদ। জি, মাহমুদুর রহমান না, ফিনিশিং আমি শেষ করব। আমি কিছু বলতে না, চাই। আপনি শেষ করে দাম, না, না, নতুন please, করে কিছু না, বলবো না, please। এই কারণে যে আমি মনে করি খুবই কঠিন একটা সময়, এবং আমি হোপ এগেনস্ট হোপ, যেহেতু তিনি বঙ্গবন্ধুর কন্যা, আমি শেখ হাসিনার কাছে উনি যে বলেছেন সর্বোচ্চ স্যাক্রিফাইস করবেন, এখন জাতি এইটাই তার কাছে ডিমান্ড করে, আর কিছুতে কিছু হবে না। মাহমুদুর রহমান না, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যেটা বলছেন, যে প্রত্যাশার কথা বললেন, সেটাই আমাদের মনে আজকের এই টক শোয়ের অন্যতম স্লোগান বা অন্যতম উদ্দেশ্য বলতে পারেন। কারণ এটি আমরা সবাই চাই আসলে, হোপ এগেনস্ট হোপ। মানে সব উনি নিরাশ হয়েছেন, কিন্তু তারপরেও মনে হয় যদি কোনো সমাধান আসতে পারে। আমরা সবাই একটা সমাধান চাই, শান্তি চাই, দেশটা ভালোভাবে এগিয়ে যাক, সেটা সবাই চাই। কিন্তু আমাদের রাজনীতিবিদরা যদি না বুঝতে পারেন, তাহলে কিন্তু আমাদের কপালে আরও অনেক কষ্ট আছে। দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠান দেখার জন্য সবাইকে ধন্যবাদ।